আচ্ছা এর আগের দিন ট্রাইঅ্যাক্সিয়াল স্যার পড়াবেন বলেছিলেন, আজকে একটু ট্রাইঅ্যাক্সিয়াল পড়াবো তো, ওটাই তো বললাম মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট। আচ্ছা দেখো, প্রথমে কেউ যদি মনে করো যে ডাইরেক্ট শিয়ার টেস্টের প্রসিডিওর আমাদের জানতে লাগবে, না ডাইরেক্ট শিয়ার টেস্টের প্রসিডিওর জানতে লাগবে না। ডাইরেক্ট শিয়ার টেস্টের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি প্রসিডিওরটাই যদি না জানো তাহলে কি করে মনে রাখবে পরীক্ষা হলে? দেখো মুখস্থ করে কিন্তু ইন্টারভিউতে বলতেই পারবে না, তোমাকে মনে রাখতেই হবে। এই হলো। আর ডাইরেক্ট শিয়ার টেস্ট তোমাদের অলরেডি পড়িয়েছি, তোমাদের ভেন শিয়ার টেস্ট বলা হয়ে গেছে, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। আচ্ছা ইন্টারভিউর ব্যাচে কি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট বলেছি? তোমরা কি দেখেই আসো না নাকি? আমি এত খেটে ল্যাবে টেস্টগুলো করে এগুলো পড়াচ্ছি, তোমরা বলতে পারছো না দেখিয়েছি কি দেখাইনি? হ্যাঁ স্যার, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ হয়েছিল স্যার। তো সেটা বলো হয়েছিল যে সয়েল মেকানিক্সের তোমাদের ট্রাইঅ্যাক্সিয়ালটা পড়াবো। বিটুমিনাসে তোমাদের কি কি টেস্ট হয়েছিল? ডাকটিলিটি হয়েছিল, আর মনে হয় তোমাদের ইয়ে হয়ে গেছিল সফেনিক পয়েন্ট হয়েছিল স্যার। বিটুমিন বাদ বাকি এগুলো করিয়ে দেবো আজকে সব। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা দেখাই, দেখো ঠিক আছে অ্যাকচুয়ালি কি করি। আচ্ছা ইয়ে অর্ণব পড়েছো তো বইয়ে, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের উদ্দেশ্য কি সেটা বলো আমাকে। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মাধ্যমে আমরা সয়েলের শিয়ার স্ট্রেংথ ডিটারমাইন করি। শিয়ার স্ট্রেংথ ডিটারমাইন করি না সিআর ফাই ডিটারমাইন করি? আমরা শিয়ার স্ট্রেংথ প্যারামিটার স্যার। বিদ্যুৎ বলো। স্যার আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট দিয়ে মেইন রিজন আমরা অনেক কিছু ডিটারমাইন করতে পারি, যেমন শিয়ার স্ট্রেংথ, পোর ওয়াটার প্রেসার, আর যে দুটো মেইন প্যারামিটার যেমন সিআর ফাই। না দেখো এই উত্তরটা কখনোই দেবে না। শোনো, পোর ওয়াটার প্রেসার প্রয়োজন হয় ডিটারমাইন করা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মধ্যেই, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি বলা হয় রেজাল্ট, একটা তুমি যে কোনো একটা টেস্ট করলে তার তো একটা রেজাল্ট রয়েছে, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের রেজাল্ট কি এ দেখো, তোমাকে আমি একটা রেজাল্ট শিটই দেখাচ্ছি, ঠিক আছে। এই রেজাল্ট শিটে কি করা হয়েছে, এটা হচ্ছে রেজাল্ট, এই সি এর ভ্যালু, এই সি এর ভ্যালু আর ফাই এর ভ্যালু, ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। সি আর ফাই বের করা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মূল উদ্দেশ্য। আমি তোমাদের একটা রেজাল্ট ভ্যালু, এটা আমার তৈরি করা না, এটা অন্য কোনো স্টুডেন্টের তৈরি করা, এটাকে আমি অ্যানালাইসিস করে তোমাদের বোঝাবো আর কি, ঠিক আছে। তো সি আর ফাই ডিটারমাইন করা হচ্ছে মূল উদ্দেশ্য। তো ডাইরেক্টলি কোথাও অ্যাপ্লাই হয় না, বলো। শিয়ার স্ট্রেংথটা তো ডাইরেক্টলি কোথাও অ্যাপ্লাই হয় না, মানে সয়েলের উপর যে স্ট্রাকচার বানানো, বিয়ারিং ক্যাপাসিটি বার করতে হবে বা কিছু, তার জন্য তো শিয়ার স্ট্রেংথটা ডাইরেক্টলি অ্যাপ্লাই হয় না, সিআর ফাইটই লাগে। হ্যাঁ সিআর ফাই তো লাগে, তুমি তো শেয়ার টেস্টে আমাদের তো তাই হিসাবে আমি বললাম যে শেয়ার স্ট্রেংথ তো আমরা ডিটারমাইন করতে পারি। ওকে ঠিক আছে দেখো অ্যাকচুয়ালি আমি সয়েল মেকানিক্সের শেয়ার স্ট্রেংথ চ্যাপ্টারে কেউ যদি বলে যে স্যার আমি যাই টেস্ট করব মোহর সার্কেল ড্র করার জন্য টেস্ট করব, এটাও মনে রাখো, শেয়ার স্ট্রেংথে যাই টেস্ট করি উদ্দেশ্য একটাই, মোহর সার্কেল ড্র করার জন্য। মোহর সার্কেল থেকে তো সিআর ফাই পাও, আর কি পাও, মোহর সার্কেল থেকে তো আর কিছু পাও না, ঠিক আছে। তা উদ্দেশ্য হচ্ছে সিআর ফাই ডিটারমাইন করা। এবার তোমাকে এর থেকে ছোট ছোট যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে তোমার, বা এটা রিটিন পরীক্ষাতেও জিজ্ঞাসা করে, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট কি ধরনের সয়েলের ক্ষেত্রে করা হয়, যে পারবে বলতে পারো। স্যার যে কোনো টাইপের সয়েলের জন্য, স্যার এটা তো অল টাইপের সয়েল, অল টাইপ অফ সয়েলের জন্য করা হয়, ড্রাই স্যান্ডের জন্য করা যাবে না, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি স্যান্ডের জন্য বলছো? স্যার ড্রাই স্যান্ডের জন্য করা যাবে না। স্যান্ড ড্রাই এবার কি, স্যান্ডকে জল মিশিয়ে নিলেই ও ওয়েট হয়ে যাবে, ঠিক আছে। ড্রাই স্যান্ড বলে কোনো স্যান্ড নেই, তোমাকে একটা শেপ আনার জন্য একটু প্রবলেম হয়। না না অল টাইপ অফ সয়েলের জন্য করা হয়। শোনো অন্য কোনোভাবে চিন্তা করবে না, এখানে এই স্যাচুরেটেড বা ড্রাই এগুলো হচ্ছে সয়েলের মধ্যে জল মেশানোর পরে তোমার 3 ফেজ থেকে 2 ফেজে আনলাম, তার এক একটা অবস্থা বলছো, এগুলো না। সয়েলটা ক্লেই সয়েল নাকি সয়েলটা লোমি সয়েল নাকি সয়েলটা স্যান্ডি সয়েল, এগুলো হচ্ছে টাইপ অফ সয়েল। তোমরা তো কন্ডিশন বলছো 3 ফেজ থেকে 2 ফেজে আনছি, ওটা পার্ট নয়। অল টাইপ অফ সয়েল বলতে বোঝায় সয়েলটা ক্লেই হতে পারে, সয়েলটা স্যান্ডি হতে পারে, সয়েলটা লোমি হতে পারে, ঠিক আছে। তার মধ্যে অর্গানিক সয়েল একরকম আজকাল পাওয়া যায়, ঠিক আছে।
তোমার অর্গানিক ধরনের সয়েল হতে পারে, যে কোনো সয়েলের ক্ষেত্রে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা করা হয়। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আগের দিনে আমরা যে দেখালাম তোমাকে, যে তুমি যখন ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ টেস্ট করছিলে সেখানে পোর ওয়াটার প্রেশার মানে কি? পোর ওয়াটার প্রেশার মানে সয়েল স্যাম্পেলের ভেতরে যে ভয়েডগুলো রয়েছে সেই ভয়েডের মধ্যে যখন সয়েল স্যাম্পেলটাকে স্যাচুরেটেড করব, সেই ভয়েডের মধ্যে জল চলে যাবে, সেই জলের প্রেশার আমরা ডাইরেক্ট শিয়ার টেস্টে মেজারমেন্ট করি না, সেটা আমরা মেজারমেন্ট করতে পারি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের সাহায্যে। এটা একটা অ্যাডভান্টেজ ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের, ঠিক আছে? চলো আর কথা না বাড়িয়ে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা শুরু করি। খুব ভালো করে বুঝবে, যেই জায়গায় সমস্যা হবে আমাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেবে। এই একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা করি। একদম লেখা আছে, দেখো জুম করে দেখাই, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট অ্যাপারেটাস লেখা আছে। তারপরের এই জায়গাটাকে আমি হাইলাইট করলাম, আরেকটা জায়গা হাইলাইট করব, এখানে দেখো লেখা আছে 3.5 ডিভিশন ইকুয়ালস টু 1 কেজি, ঠিক আছে? দেখো আরেকটু জুম করে দিচ্ছি, বুঝতে পারবে। এটা কেন করি? এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? এবার দেখো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট পড়ানোর আগে বলে দিই, প্রসিডিওর আজ পর্যন্ত কোনো পরীক্ষা কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করেনি, ভবিষ্যতেও জিজ্ঞাসা করবে না। কিন্তু টেস্টের যদি সামগ্রিক অপারেশনটা না জানো, মানে বেসিক কোশ্চেনও উত্তর দেওয়া যায় না, ঠিক আছে? আমি যখন প্রিপারেশন নিই, আমাকে তো অন্ধের মতোই প্রিপারেশন নিতে হয়েছিল, কারণ এগুলো আমি রুড়কিতে গিয়ে তারপরে এগুলো আমি জানতে পেরেছি, আগে আমি জানতাম না এই জায়গাগুলো। দেখো আরেকটা মূল, যখন ডাইরেক্ট শিয়ার টেস্ট করিয়েছিলাম তখন তোমাদের পড়িয়েছিলাম যে উইকেস্ট প্লেনটা প্রি ডিটারমাইন করা থাকে। তো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে উইকেস্ট প্লেনটা তোমার প্রি ডিটারমাইন করা থাকে না। এটা হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ কি? পোর প্রেশারটা তুমি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে মেজারমেন্ট, এই যে মেজারমেন্ট ইজ পসিবল, পোর প্রেশারটা মেজারমেন্ট করতে পারো। তারপরের অ্যাডভান্টেজ কি? অল টাইপ অফ সয়েলের ক্ষেত্রে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ডাইরেক্ট শিয়ার টেস্টে কেন বলেছিলাম যে উইকেস্ট প্লেন প্রি ডিটারমাইন্ড? এই বৃহস্পতিবারই পড়িয়েছি, বৃহস্পতি শুক্র শনি মাঝে দুদিন, আজকে দুখানা প্লেটকে যেহেতু স্যার রাখা হচ্ছে, তো সেই জন্য স্যার ওটা দুটো ভাগে ভাগ হচ্ছে, তো সেই জন্য ঠিক আছে প্লেনটাকে যারা দেখোনি এখন পর্যন্ত ডাইরেক্ট শিয়ার টেস্টটা একবার দেখে নিও। দেখো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে কি করি, প্রথমে আমাদের মূল খেলা হচ্ছে এই দুটো, এইখানে একটা ঘড়ির মতন দেখতে পাচ্ছ, এখানে একটা ঘড়ির মতন দেখতে পাচ্ছ, এই দুটো নিয়ে এদের মধ্যে একটাকে, এগুলো তো আর ঘড়ি এগুলোর নাম নয়, তো দেখে কি মনে হয়? দেখে তো প্রথমে যে জানে না তাকে তো ঘড়ির মতনই মনে হচ্ছে যে স্যার কি দেখাচ্ছেন এগুলো, ঠিক আছে? আর এখানে আপনি বলছেন স্যার দুটো, আমি যদি বলি স্যার এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি, তাহলে একটা দুটো তিনটে, ঠিক আছে? এই তিনটে নিয়েই আমাদের সম্পূর্ণ টেস্টটা। দেখো এক একটা কোনটা কি জিনিস আগে অ্যানালাইসিস করি তোমাদের সাথে। এই যেটা দেখতে পাচ্ছ, এই একটা এরকম একটা সার্কুলার রিং রয়েছে, যেটাকে আমি 2 লিখলাম। সার্কুলার রিংয়ের মধ্যে যেই ঘড়ি উচ্চারণ করলাম, যদিও বা ঘড়ি না, একে ডায়াল গেজ বলা হয়, ঠিক আছে? তো সার্কুলার রিংয়ের মধ্যে যেই ক্লক শেপ পোর্শনটা রয়েছে ইনস্ট্রুমেন্টের, তাকে আমরা বলি ডায়াল গেজ। ডায়াল গেজে তাহলে বলতে পারো স্যার ডায়াল গেজ তো বুঝলাম, ডায়াল গেজের উপকারিতা কি? ডায়াল গেজের সাহায্যে আমরা ডিফরমেশন মেজারমেন্ট করি। একদম ক্লিয়ার হয়ে গেল, ডি ফর ডায়াল, ডি ফর ডিফরমেশন হয়ে গেল। বলতে পারো স্যার এই 1 নম্বরে আপনি একটা এরকম ঘড়ির মতন একটা ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছেন, এটা কি? এটাকে বলা হয় পুভিং রিং। পুভিং রিং এর সাহায্যে আমরা লোড মেজারমেন্ট করি, হয়ে গেল লোড মেজারমেন্ট। তার মানে সয়েলের মধ্যে যে ডিফরমেশন হবে, সয়েলের মধ্যে যদি কনস্ট্যান্ট লোড আমি ফেলতে থাকি বা অ্যাপ্লাই করতে থাকি, তার জন্য তো কিছুটা ডিফরমেশন হবে, সেই ডিফরমেশনটা আমরা ডায়াল গেজে মেজারমেন্ট করব। আমার নিজের একটা রেজাল্ট তোমাদের দেখাই, এ দেখো এখানে কি লিখেছি, এটা আমার নিজের হাতের লেখা।
এখানে হচ্ছে ডায়াল গেজ আর পুভিং রিং। ডায়াল গেজ আমরা কিভাবে মেজারমেন্ট করছি, ডায়াল গেজ 0, ডায়াল গেজে 10, 20, 30, 40, ডায়াল গেজের প্রত্যেক 10 ইন্টারভালে ডায়াল গেজে তাহলে কি দেখছি, ডিফরমেশন দেখছি। এই প্রত্যেকটা ধরো ডায়াল গেজের ডিফরমেশন যখন 10, তখন পুভিং রিংয়ে কতটা লোড শো করছে, তার মানে 10 ডিফরমেশন হওয়ার জন্য কতটা লোড সয়েলের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার লোড যে অ্যাপ্লাই হলো সয়েলের মধ্যে সেটাই বা কি করে বুঝবো? এই ডায়াগ্রামটা দেখে একদম বোঝা যাবে। এই একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা ট্রাই অ্যাক্সিয়াল টেস্টে যেই সয়েল স্যাম্পেলের মোল্ডটা ইউজ করি সেই সয়েল স্যাম্পেলের মোল্ডটা প্রিপেয়ার করা হয়। এখানে দেখতে পাচ্ছ এই একটা তোমার কন্টেনার, এই কন্টেনারের মধ্যে সয়েল স্যাম্পেল রাখা হয় এবং দুদিক দিয়ে, এদিক দিয়ে এটা আমার রাইট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইড থেকে আর লেফট হ্যান্ড সাইড থেকে আমরা লোড অ্যাপ্লাই করি। ঠিক আছে, এটা ধরলাম রাইট হ্যান্ড সাইডে ধরো ফিট হলো, এটা লেফট হ্যান্ড সাইডে ফিট হলো। নিশ্চয়ই এরকম ভার্টিক্যালি না, এটাকে হরাইজেন্টালি শুয়ে ফিট করা হয়। ঠিক আছে, এখানটাতে ফিট করা হয় আর এর মাঝে, এই দুটোর মাঝে ফিট করে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড থেকে সয়েলের মধ্যে কম্প্রেশন দিই, ফলে সয়েলটা এরকম দেখতে হয়েছে। কোথাও যদি সমস্যা থাকে তখনই আমাকে ধরবে, স্যার বুঝতে পারিনি, আমি আবার রিপিট করব। ঠিক আছে, এটা হচ্ছে সয়েল স্যাম্পলটা। বলো বিদ্যুৎ। হ্যাঁ স্যার, শেয়ার স্ট্রেন্থ তো স্যার আনডিস্টার্ব স্যাম্পল দিয়ে করা হয়, কিন্তু এখানে তো স্যাম্পলটাকে ডিস্টার্ব করা হচ্ছে। শেয়ার স্ট্রেংথ ডিস্টার্ব দুটো দিয়েই আমরা করতে পারি। ঠিক আছে, কোথায় লেখা রয়েছে আনডিস্টার্ব সয়েল দিয়ে করা হয়? আরে ল্যাবে প্রত্যেকদিন করছি ডিস্টার্ব স্যাম্পল দিয়ে, সেটা ভ্যালু আসবে আলাদা। না আনডিস্টার্ব সয়েল দিয়ে করো, এটা একদম সঠিক কথা, কিন্তু তার রেজাল্টটা দেখবে শেয়ার স্ট্রেংথ অফ সয়েল ফর আনডিস্টার্ব সয়েল, শেয়ার স্ট্রেংথ অফ সয়েল ফর আচ্ছা, তাহলে তুমি যদি বললে স্যার আনডিস্টার্ব সয়েল দিয়ে ডিস্টার্ব সয়েল দিয়ে, তাহলে তুমি সেনসিটিভিটি কি করে মেজারমেন্ট করবে সয়েলের? সেনসিটিভিটি কি করে মেজারমেন্ট করবে তুমি যদি সম্পূর্ণই যদি আনডিস্টার্ব সয়েল দিয়ে করো? স্যার দুটো রিডিং এ স্যার দুটো রিডিংই লাগবে, ডিস্টার্ব আনডিস্টার্ব দুটো রিডিংই লাগবে। এবার বুঝতে পেরেছো? সেনসিটিভিটি গুপ্তার বইয়ে 396 নম্বর কোশ্চেন, আমি নাম্বারও বলে দিচ্ছি, আমার মনে আছে 396 নম্বর কোশ্চেনটাতে চলে যাও, দেখবে ওখানে লেখা আছে সেনসিটিভিটি। তাহলে সেখানে দেখবে যে আমরা শেয়ার স্ট্রেংথ, এটা কিসের অনুপাত? শেয়ার স্ট্রেংথ হচ্ছে সেনসিটিভিটি হচ্ছে শেয়ার স্ট্রেংথ অফ আনডিস্টার্ব সয়েল ডিভাইডেড বাই শেয়ার স্ট্রেংথ অফ রিমোল্ডেড সয়েল। আমরা দুটো সয়েল স্যাম্পেলেরই তোমার শেয়ার স্ট্রেংথ বের করি। ঠিক আছে, অ্যাকচুয়ালি উদ্দেশ্য সেনসিটিভিটি তো বের করা আর কি। তাহলে ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই সয়েল স্যাম্পেলটা ভেনশিয়ার টেস্ট এখন আমি যাবই না। ঠিক আছে, যা প্রশ্ন করবে সব ট্রাই অ্যাক্সিয়ালের, অনেক বড়, এটা বলতে 1 ঘন্টার উপরে সময় লাগবে দেখবে। ঠিক আছে, ফলে অন্য কোথাও আমাকে ট্র্যাকের বাইরে আমি যাব না এখন। তাহলে তুমি সয়েল স্যাম্পেলটা তৈরি করলে, তাহলে সয়েল স্যাম্পেলের এটা হচ্ছে লেন্থটা তোমার স্পেসিফাইড রয়েছে, তোমার এই মোল্ডটার যা লেন্থ সেই মোল্ডের লেন্থের সমান সয়েল স্যাম্পেলটা তুমি তৈরি করলে। ব্যাস, এই সয়েল স্যাম্পেলটাই তুমি তৈরি করো যখন আনডিস্টার্ব তোমার ওই আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টটা যখন করো। ঠিক আছে, এখানে কি ওএমসি রেসপেক্টে কি স্যার মোল্ডটা তৈরি করা হবে? একদম, তুমি যে মোল্ডই তৈরি করো সেই মোল্ডকে তৈরি করার জন্য যেই সয়েলটা নেবে সেই সয়েলটাকে প্রথমে এয়ার ড্রাই করা হয়। এবার এই এয়ার ড্রাই সয়েল স্যাম্পেলটার মধ্যে ফার্স্ট টাইম কিছুটা জল দিয়ে মেশানো হয়, তা না হলে তো তোমার আসবে না, এর মধ্যে তোমার প্লাস্টিসিটি আসবে না। ঠিক আছে, দাঁড়াবেই না তো মোলটা যদি তুমি জল না দাও। সেই জলের পরিমাণ হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের জলের পরিমাণ। দেখে নেবে আমার কম্প্যাকশনের ক্লাসটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু ওটা। তাহলে এবার তো দেখো, তাহলে লেন্থটা পেয়ে গেলে, মোল্ড তোমার তৈরি হয়ে গেল, মোল্ডের ওপরে একটা, টপে একটা পারভিয়াস প্লেট তুমি সেট করলে, বটমে তুমি একটা পারভিয়াস প্লেট সেট করলে। ঠিক আছে, এতটুকুন বোঝা গেল। মোল্ডটা টেস্ট মেশিনে বসানোর আগে তার তুমি ওজন এখানে মোল্ডটার মধ্যে নিলে, অনেক বড় হবে, 1 ঘন্টার ভিডিও হবে কিন্তু এই পার্টিকুলার টেস্টটা, ফলে একবার দেখে নাও, অন্তত 4বার 5বার এই ক্লাসটা দেখবে, তারপরে তোমার অনেক কনফিউশন হবে, সেগুলো জিজ্ঞাসা করবে আমাকে। এবার কি হলো, এটা তুমি দেখলে ইনিশিয়ালি,
এবার আফটার টেস্টিং দেখাই মোল্ডটা দেখতে কীরকম হয়। মোল্ড বলছি সয়েল স্যাম্পেলটা, আফটার টেস্টিং সয়েল স্যাম্পেলটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে ইনিশিয়াল টেস্টে মানে মোল্ডে বসানোর আগে, মোল্ডে বসানোর আগে বলছি, তোমার ট্রাইঅ্যাক্সিয়ালে মেশিনে লোড দেওয়ার আগে তোমার সয়েল স্যাম্পেলটার চেহারা হচ্ছে এরকম, এবং তোমার যখন তুমি লোড দিয়ে ফেলেছো টোটাল তোমার ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট কমপ্লিট, তখন তোমার সয়েল স্যাম্পেলের চেহারা এরকম। তাহলে বুঝতে পারলে যে কিছুটা ডিফরমেশন হয়েছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো ডিফরমেশন হয়েছে, যে হাইট কমে গেছে, তো আর কি বলবো, হাইট কমে কিভাবে ডিফরমেশনে, ঠিক আছে। তাহলে হলো, তাহলে তুমি বুঝতে পারছো ওপর থেকে লোড আসছে, সেই লোডটা তুমি পুভিং রিগিংয়ে দেখছো, আর সেই লোডটা কার রেসপেক্টে ডায়াল গেজে যেই ডিফরমেশনটা হচ্ছে সেই ডিফরমেশনের করসপন্ডেন্স লোড, ঠিক আছে। এবার তোমাকে দেখাই, এতটুকুন বুঝলে, কোনো জায়গায় অসুবিধা হলে বলবে আমাকে। স্যার এই লোডটা কি কিলো নিউটনে দেওয়া হচ্ছে? তাহলে তুমি আর কি ইউনিটে দেবে? আর দাঁড়াও এগুলো পরে 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 বলো কৌস্তব, আগে বোঝ, সব বলবো, এই লোডের অ্যানালাইসিস সব করে দেবো, ঠিক আছে। এই গেল, এবার তোমাকে দেখাই, এটা তো বুঝতে পারলে যে ডায়াল গেজে আমি ডিফরমেশন দেখছি, ডিফরমেশন না হলে তো তোমার মোল্ডের হাইটটা তোমার কমে যেত না। আর পুভিং রিংয়ে কি দেখছি? পুভিং রিংয়ে লোড দেখছি, ঠিক আছে, এতটুকুন বুঝলে। এবার একটা জায়গা দেখাই, দাঁড়াও, একটা জায়গা দেখানোর আগে অনেক ছবি তোমাদের এইভাবে অনলাইনে পড়ানো, তার মানে কত ছবি আমাকে অ্যাড করতে হয়েছে, তাহলে বোঝো। তাহলে পুভিং রিংয়ে কি শো করছি? পুভিং রিংয়ে লোড শো করছি, আর ডায়াল গেজে ডিসপ্লেসমেন্ট শো করছি। তাহলে ডায়াল গেজটা আমি দেখবো, ডায়াল গেজ কীভাবে? ডায়াল গেজে আমি দেখছি, আমি যে এই লোডটা নিয়েছি 0, 10, 20 এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো এবার ডায়াল গেজটা প্রথমে আমি সেট করলাম 0-তে, যখন আমি জাস্ট ইনিশিয়াল রিডিং নেব, ঠিক আছে, লোড জাস্ট অ্যাপ্লাই করিনি এখনো, তাহলে তোমার ডায়াল গেজটা কততে আছে? 0-তে রয়েছে। এবার ডায়াল গেজ যখন 10-এ গেল, 10-এ যখন ডায়াল গেজ গেল, সেই 10-এর রেসপেক্টে পুভিং রিংয়ে কতটা লোড তুমি মেজারমেন্ট করলে। ডায়াল গেজটা 20-তে গেল, ডায়াল গেজটা 30-এ গেল, ডায়াল গেজটা 40, 50, 60, 70, 80, 90, আবার 100। 100-র পরে 10 মানে কি স্যার? 110, 120, 130, এইভাবে ডায়াল গেজে আমরা ডিফরমেশন মাপবো। প্রত্যেক ডিফরমেশনের এগেনস্টে লোডটা মাপবো। লোড কিভাবে মাপবো? এই পুভিং রিংয়ে লোড মাপবো, ঠিক আছে। তাহলে পুভিং রিংও দেখো, যখন ডায়াল গেজ 0-তে সেট করা ছিল, পুভিং রিংও তোমার 0-তে সেট করা ছিল। তাহলে ডায়াল গেজ যখন 10 হলো, তাহলে পুভিং রিংয়ের রেসপেক্টিভ কত সেটা তোমাকে দেখে নিতে হবে। আমি যেই এক্সপেরিমেন্টটা করেছি, তাহলে ডায়াল গেজ যখন হচ্ছে 0, তখন পুভিং রিং কত? 17, ডায়াল গেজ 20, পুভিং রিং 26, ডায়াল গেজ 30, পুভিং রিং 30। তাহলে লোড আর ডিফরমেশন, এই যে দুটো তোমার ইনস্ট্রুমেন্টে তুমি মেজারমেন্ট করলে, এটুকুন বোঝা গেছে? কেউ যদি না বুঝতে পারো বলতে পারো, লজ্জার কিচ্ছু নেই, ফিস দিয়ে পড়ো আমার কাছে। এবার একটা ভিডিও দেখাই, তোমার কিসের ভিডিও? ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের ভিডিও। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা অনুশ্রী, তুমি বলো ডায়াল গেজ কোথায় রয়েছে? বা যে কেউ বলতে পারো ডায়াল গেজ কোথায় রয়েছে এখন? 80। তাহলে ডায়াল গেজ 80-তে রয়েছে, ঠিক আছে, ডায়াল গেজ 80-তে রয়েছে। এটা ঘোরে কিভাবে সেটা একবার লাইভ দেখিয়ে দিই, দেখো। আমি একটু ফাস্ট করছি, ঠিক আছে, একটু, তা নাহলে তাহলে ডায়াল গেজ এখন কতর দিকে যাচ্ছে? 90 এর দিকে। তাহলে ডায়াল গেজ 80 থেকে 90 গেল। প্রত্যেকে দেখে নিলে, একদম ভিডিও দেখে নিলে, আর কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে ভিডিও দেখিয়ে দিলাম। তাহলে পুভিং রিংও সেই রেসপেক্টে মুভ করছে। তাহলে তুমি এখান থেকে বুঝে গেলে ডায়াল গেজ আর পুভিং রিং দুটোই মুভ করছে। তাহলে এই পার্টিকুলার যে, আচ্ছা এখানে একটা কথা লিখেছি সিগমা 3 50 kPa, এই জিনিসটাকেই বোঝাতে হবে, ঠিক আছে। তাহলে ডায়াল গেজ আর পুভিং রিং এর মধ্যে রিলেশন একদম ক্লিয়ার। ডায়াল গেজে আমরা কি মাপি?
ডি ফর ডায়াল গেজ, ডি ফর ডিফরমেশন। পুভিং রিংয়ে কি মাপি? পুভিং রিংয়ে লোড মাপি, ঠিক আছে। এবার আমিও তো প্রথম শুনেছি ল্যাবে গিয়ে ডায়াল গেজ বলে কিছু জিনিস আছে, আগে পড়েছি না কোনোদিনই পড়িনি। এবার মনে রাখবো কি করে? ওই ডায়ালের ডি থেকে ডিফরমেশনের ডি, এভাবে মনে রেখেছি, কি উপায় আছে আর? তাহলে এতটুকুন বোঝা গেল। এবার আসো তার পরের জায়গা। এবার দেখো, এবার একটা প্রশ্ন দেখাই তোমাদের, এই জায়গাটাকে দেখো। যে কোনো বই খুলবে, বই এইভাবে এক্সপ্লেন করে, বইয়ের এক্সপ্লেনেশন দিয়ে কিছুতেই মানে আমি যখন বুঝতে পারিনি পুরো ক্লিয়ার, কেউ বুঝতে পারবে না। এটা কনসলিডেশন হচ্ছে, তাই তো? কনসলিডেশন হচ্ছে মানে সয়েল স্যাম্পেলটার হাইট কমা মানে কি? কনসলিডেশন হচ্ছে ওখানে, ঠিক আছে। ডিফরমেশন হচ্ছে, কনসলিডেশন হচ্ছে মানে ভেতরের জলগুলো বেরিয়ে যাচ্ছে। বা তুমি বলতে পারো স্যার আপনি তো দেখালেন তার মধ্যে ডিফরমেশন হচ্ছে, তা কনসলিডেশন কেন? এই টার্মটা আপনি কেন নিলেন? বা এখানে আপনি লিখে রেখেছেন কনসলিডেশন, এই টার্মটাই আপনি বা কেন নিয়েছেন? দেখো এখানে একটা সয়েল স্যাম্পেল, যেই সয়েল স্যাম্পেল, মাটির যে সয়েল স্যাম্পেলটা তৈরি করে দেখালাম যার সাইজ, তা তো দুটো সাইজ দেখালাম। এটা ধরো টেস্টের আগে, একে আমি লিখলাম হচ্ছে পিকচার 1 দিচ্ছি, এটা টেস্টের আগে, আর এটা হচ্ছে পিকচার 2, দুটো পিকচার দেখাচ্ছি। তাহলে পিকচার 1-এ কি দেখতে পাচ্ছ? পিকচার 1-এ এর হাইটটা হচ্ছে h1, ঠিক আছে। এবার পিকচার 2-তে কি দেখতে পাচ্ছ? কতটা ডিফরমেশন হয়ে গেছে? ডেল এইচ পরিমাণ ডিফরমেশন হয়ে গেছে, ডেল এইচ পরিমাণ ডিফরমেশন হয়ে গেছে। আর কি দেখতে পাচ্ছ? চারিদিক দিয়ে সিগমা 3 বলে একটা লোড অ্যাপ্লাই করা হয়েছে। বলতে পারো কে বলছে? সামওয়ান। এখন আর জয়েন করে কে কি করবে? দাঁড়াও দেখি কে জয়েন করছে এখন। রাজেশ দাস। রাজেশ এখন জয়েন করে কি করবে? খেলা শেষ আজকের মতন, ঠিক আছে। পুরো ইঞ্জিনিয়ারিংটা বোঝানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ পরে তুমি নিজেই বেরিয়ে যাবে, দেখো তুমি নিজে। তাহলে পিকচার 1-এ কি দেখতে পাচ্ছি? যে আমরা জাস্ট লোড অ্যাপ্লাই করেছি, লোড অ্যাপ্লাই করেছি। তো দেখা তুমি বলতে পারো স্যার আপনি দেখিয়েছেন দুদিক দিয়ে সিগমা 3 লোড অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। সিগমা 3 লোড অ্যাপ্লাই হয়েছে, আর আপনি দেখাচ্ছেন এখন যে ওপর দিয়ে ডেল, বা এটাকে সিগমা ডি বলি, ডেল না বলে সিগমা ডি লোড অ্যাপ্লাই হয়েছে। তাহলে তুমি বলতে পারো যে স্যার সিগমা ডি লোডটা তো অ্যাপ্লাই হয়েছে, কিভাবে বুঝতে পারলাম? সিগমা ডি লোডটা আপনি পুভিং রিংয়ে অ্যাপ্লাই মেজারমেন্ট করছেন, আর ডায়াল গেজে তার ডিফ্লেকশনটা মেজারমেন্ট করছেন, ঠিক আছে। সে তো ক্লিয়ার। এটা কি ছবি বলো তো? এটা এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি, দাঁড়াও, এটা হচ্ছে এই ডায়াগ্রামটা, এটা অ্যাকচুয়ালি ল্যাবে ছবি তোলা, সেটাকেই আমি হাতে এঁকে এখানে দেখিয়েছি। তাহলে বলতে পারো স্যার সিগমা 3 এখানে একটা লোড। তাহলে সিগমা ডি কি জিনিস সেটা বুঝে গেছি, সিগমা ডি আপনি পুভিং রিংয়ে দেখিয়েছেন। তাহলে এই সিগমা 3টা কি জিনিস, এবং এই সিগমা 3টা চারিদিক দিয়ে অ্যাপ্লাই হচ্ছে, এটা কি লোড? এটা ঠিক আছে। মনে এবার এই প্রশ্ন, মনের এই প্রশ্ন, কারণ এখানে আমি অলরেডি যেই আমার টেস্টটাকে বের করি, এ দেখো এখানে লিখে রেখেছি সিগমা 3, নিজেরা দেখতে পাচ্ছ সিগমা 3 = 50 kPa। এটা তো তোমাদের পড়ানোর জন্য লিখিনি, যখন টেস্টটা প্র্যাকটিক্যালি করছিলাম তখন এখানে লিখে রেখেছিলাম সিগমা 3 50 kPa। দেখো আমাকে যে ভদ্রলোক পড়িয়েছিলেন এই যে ডায়াল গেজ, পুভিং রিং, এভাবে নোট ডাউন করে রেখেছিলাম, নিজেও তখন প্রথম শিখেছি। তাহলে তুমি সিগমা 3 50 kPa আসছে, এটা বুঝতে পারলে। আচ্ছা সিগমা 3 কাকে বলে? অনুশ্রী বলো, সিগমা 3 কি জিনিস মোহর সার্কেলে? মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে সিগমা 3 হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, দু রকমের প্রিন্সিপাল স্ট্রেসের সাহায্যে আমরা মোহর সার্কেল ড্র করি। মোহর সার্কেল হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে, মানে যেই প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুটা কম। এখানে সিগমা 3টা তো হলো কেতাবি ভাষা, তোমার মাইনর মেজর এগুলো। অ্যাকচুয়ালি সিগমা 3 হচ্ছে জলের প্রেশার, ঠিক আছে। এবার কি করবো বলো তো? মোলটাকে তো তুমি বানালে, ঠিক আছে, মোলটাকে এখানে বানিয়ে মোলটার ওজন নিয়ে নিলে, দেখো না 50.4। এত ওজন এসেছে কেন আমি বুঝতে পারছি না, যাই হোক এতটা ওজন আসে না, এটা কি স্যাম্পেল আমাকে পরে দেখবো। তো মোলটার তুমি ওজন নিয়ে নিলে, মোল্ডের ওজন যাই হোক আমাদের এই টেস্টের সঙ্গে রিলেটেড নয়, মানে তোমাদের পড়ার সঙ্গে রিলেটেড নয়, ঠিক আছে। এবার এই মোলটাকে একটা ইমপারভিয়াস লেয়ার দিয়ে চারিদিক দিয়ে ঢাকবে তুমি। এবার বলো স্যার কেন বা ইমপারভিয়াস মেমব্রেন বলতে পারো।
ইম্পারভিয়াস মেমব্রেনটা রবারের হয়, রবারের ইম্পারভিয়াস মেমব্রেন। এবার বলতে পারো স্যার কেন মানে একে ঢাকবেন, কেন সেটা বুঝতে পারবে। এই ইম্পারভিয়াস মেমব্রেনটা দেখতে কিরকম হয়, ইম্পারভিয়াস মেমব্রেনটা দেখাই তোমাদের কেমন দেখতে হয়। এই যে ইম্পারমিয়েবল মেমব্রেন, যাই হোক এটাই সঠিক উচ্চারণ, আমি উচ্চারণটা ভুল করেছি। তো ইম্পারমিয়েবল মেমব্রেনের সাহায্যে একে এইভাবে সয়েল স্যাম্পেলটাকে চারিদিক দিয়ে ঢাকবে, এইভাবে সয়েল স্যাম্পেলটাকে ঢাকবে। ঠিক আছে, কেন ঢাকবে সেটা বলবো, ঢাকবে অবধি বোঝো। এবার এখানে একটা ওই মোল্ডটা যে তুমি তৈরি করেছো সেই মোল্ডেরই একটা স্টিলের একটা গ্লাস ধরো, হ্যাঁ এক গ্লাসের মতন একটা পোর্শন রয়েছে। আমরা ইম্পারমিয়েবল মেমব্রেনটাকে কি করে তোমার মাটির ওই মোল্ডের মধ্যে পড়াই, প্রথমে ইম্পারমিয়েবল মেমব্রেনটাকে এই স্টিলের গ্লাসটার মধ্যে এভাবে পড়ানো হলো, তারপর সেখান থেকে এটা এইভাবে তোমার এই মোল্ডটাকে বা মাটির মোল্ডটাকে এর মধ্যে ভেতরে প্রবেশ করানো হয়, এর মধ্যে ভেতরে প্রবেশ করিয়ে তার চারিদিকে পরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমার সেলো গ্রিপার পেনে গ্রিপার পরানোর পদ্ধতি আর এই মাটির যেই সয়েল স্যাম্পেলটা যার মধ্যে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করব তার চারিদিকে ইম্পারমিয়েবল মেমব্রেন জড়ানোর পদ্ধতি এক। এবার কি করা হয়, ইম্পারমিয়েবল মেমব্রেনটা পরিয়ে দিলে তাকে এরকম একটা জায়গাতে রাখা হয়, এখানে রাখা হয় তার বটম পোর্শন, এখানে দাঁড় করানো হয়, দেখতেই তো পাচ্ছ দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করানোর এই যে একটা বটম রয়েছে, দাঁড় করিয়ে দিয়েছি, এই একটা বটম প্লেট একটা রয়েছে, বটম প্লেট, আর উপরে একটা রয়েছে টপ প্লেট একটা রয়েছে। এই টপ প্লেট আর বটম প্লেটের মধ্যে একটা জায়গা মানে তোমাকে লক্ষ্য করতেই হবে, তা না হলে কনফিউশন আসবেই। এখানে দেখো দুটো ছিদ্র দেখতে পাচ্ছ, আমি কোনো পেনের কালি এখানে ইউজ করছি না, হাইলাইট করে দেখাই। এখানে দেখো একটা ছিদ্র দেখতে পাচ্ছ, দুটো ছিদ্র দেখতে পাচ্ছ, সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে? একটু জুম করে দেখাই। নিচের যে বেস প্লেটে দুটো ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। টপ প্লেটে একটা ছিদ্র দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কেন এগুলো রয়েছে? আচ্ছা, সয়েল স্যাম্পেলটাতে তুমি কি দিয়েছো, কতটা পরিমাণ জল দিয়েছো? সয়েল স্যাম্পেলটাতে তুমি জল দিয়েছো ওএমসি পরিমাণ। প্রথমে এই জায়গাটা কিন্তু আমি ডিফাইন করে দিয়েছি। সয়েল স্যাম্পেলটাতে যে ওএমসি পরিমাণ জল দিয়েছো, সয়েলটাকে তোমাকে স্যাচুরেটেড করতে হবে। স্যাচুরেট করার জন্য তোমাকে ব্যাক প্রেশার দিতে হবে। তার মানে এই নিচে যে দুটো হোল রয়েছে, এই দুটো হোল দিয়ে তোমাকে বা এর নিচে পাইপ সেট করা রয়েছে। তুমি বলতে পারো স্যার পাইপ সেট না করলে কিভাবে? এই যে এই দুটো হোল, এই যে এখান দিয়ে এই যে তোমার এটা সুইচের মতন একটা রয়েছে, এই সুইচটাকে ঘুরিয়ে এই একটা পাইপ রয়েছে, এই পাইপের মাধ্যমে জল আসে, এই জলটা তারপর এর ভেতর দিয়ে জল এসে এই দুটো পয়েন্টের মাধ্যমে সয়েল স্যাম্পেলটাকে স্যাচুরেটেড করে দেয়। তাই তুমি এতক্ষণ বুঝতে পারলে সয়েল স্যাম্পেলটা যেটা নিচ্ছি এটা স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল। এটা বোঝানোর জন্য এতগুলো কথা আমাকে খরচা করতে হলো। ওপরে দেখবে একটা হোল রয়েছে, সেটা কেন রয়েছে? সেটা এয়ার রিলিফ ভালভ। ঠিক আছে, যেই জল যখন তোমার সয়েলের ভলিউম অফ ভয়েডের জায়গাতে জল নেবে, সেই সময় সেখানে যে এয়ার ছিল সেই এয়ারগুলোকে তো রিলিফ হতে হবে, সেই এয়ারগুলো এই এয়ার রিলিফ ভালভের মাধ্যমে বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেটাকেও তুমি এখানে দেখো একটা পাইপ রয়েছে, এই পাইপের মাধ্যমে এয়ারটা বাইরে চলে যায়। তাহলে এটুকুন বুঝতে পারলে? ঠিক আছে, এটুকুন বুঝতে পারলে একটা দুটো ভিডিও দেখাই। তাহলে যে সয়েল স্যাম্পেলটা নেব সেটা স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, এই জায়গাটা ক্লিয়ার। স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল উইথ দ্য হেল্প অফ ব্যাক প্রেশারের সাহায্যে সয়েল স্যাম্পেলটাকে স্যাচুরেটেড করব। এবার সয়েল স্যাম্পেলটাকে স্যাচুরেটেড করে সয়েল স্যাম্পেলটাকে এভাবে ভার্টিক্যালি দাঁড় করিয়ে দিলাম, ভার্টিক্যালি দাঁড় করিয়ে একে কি করলাম,
তোমার এরকম একটা কভার দিয়ে সয়েল স্যাম্পেলটাকে চারিদিক দিয়ে আটকে দিলাম, ঠিক আছে। দেখো কভারটাকে দেখে নাও, এইভাবে সয়েল স্যাম্পেলটাকে চারিদিক দিয়ে একটা কভার দিয়ে আটকে দিলাম। তারপরে দেখো কি করবে, দুটো ভিডিও দেখো। না এটা কিছু না, এটা জাস্ট দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখিয়েছি। দেখো এই ভিডিওটাতে কিছুই না, এই ভিডিওটাতে যে একজন যে আমার সাথে টেস্ট করছিল, আমার সেই বন্ধু, ও বললাম না ওই গ্লাসের মতন একটা মোল্ড রয়েছে, যেই মোল্ডের সাহায্যে ইমপারমিয়েবল লেয়ারটা সেট করি আমরা সয়েল স্যাম্পেলে, ওটাও করছে আর কি, ঠিক আছে। দেখো দেখো জায়গাগুলো ভিডিওর মাধ্যমে যত বুঝবে চিরকাল মনে থাকবে এবং এগুলো কাজে লাগে। এগুলো নট অনলি JEPSC, ভবিষ্যতে আরও যদি কিছু করার ইচ্ছে থাকে, প্রত্যেকেরই থাকে, কেউ সুযোগ পায় কেউ সুযোগ পায় না, ফলে সুবিধা হয় এই জায়গাগুলো ক্লিয়ার থাকলে। এ দেখো বুঝতে পারলে সয়েল স্যাম্পেলটাকে কীভাবে তোমার ইমপারমিয়েবল লেয়ার দিয়ে ঢাকলো, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। একটু ফাস্ট করে দিচ্ছি, চলো হয়ে গেল এই ভিডিওটা দেখা। এরপরে দেখো দেখি কি করছে, এবার ওটাকেই সেট টেট করছে, ঠিক আছে, সেট টেট করছে। আরে ওটা কথা হয়ে গেল, এই যে এই হচ্ছে মূল ভিডিও। এবার দেখো সয়েল স্যাম্পেলটাকে সেট করে তোমার তার বাইরে যে কন্টেনারের মতন পোর্শন, সে কন্টেনারটাকেও দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমার বন্ধু দিয়ে দিয়েছে। এবার দেখবে ও কী করছে। ও একটা সুইচ টিপলো, দেখো নিচে থেকে জল আসছে, দেখতে পাচ্ছ? জলটা ঘোলা জল ছিল, ঠিক আছে, যেদিনকে আমরা টেস্ট করি, ফলে তোমাদের পক্ষে ভিজিবল, কারণ তোমরা তো আমার ক্লাসে ভিডিওতে দেখছো। এটা যদি পরিষ্কার জল হতো এত ভালো বুঝতে পারতে না। সেই সয়েল স্যাম্পেলের চারিদিকে জল উঠছে, বোঝা যাচ্ছে? দেখে নাও। একটু ফাস্ট করে দিই। দেখো টোটাল সয়েল স্যাম্পেলটা জলে ভরে গেল, ঠিক আছে। স্যার স্যাম্পেলটার মধ্যে তো ইমপারভিয়াস একটা লেয়ার দেওয়া হয়েছে, তো স্যাচুরেটেড হবে কি নিচের যে দুটো হোল ছিল ওটা দিয়ে? একদম 100%, সেটা দিয়েই তো স্যাচুরেটেড, ওটাই তো বললাম ব্যাক প্রেসারে স্যাচুরেটেড। তাহলে এখানে এই ব্যাক প্রেসার কি করলো, স্যাচুরেটেড করলো সয়েল স্যাম্পেলটাকে বটম পয়েন্ট দিয়ে, ঠিক আছে। আর এই পোর প্রেসারটা বুঝবে, পোর প্রেসার কি জিনিস, ঠিক আছে। আচ্ছা পোর প্রেসার কি জিনিস দেখি, অসিত বলো পোর প্রেসার কাকে বলে? সয়েলের মধ্যে যে ভয়েড গুলো আছে, সেই ভয়েডের যে ওয়াটার পার্টিকেল গুলো আছে, সেই ওয়াটার পার্টিকেলের সয়েলের উপর যে প্রেসার দিচ্ছে সেটাকে বলতে স্যার পোর প্রেসার। ঠিক আছে, একটু ভুল বললে। সয়েলের ভেতরে যেই ওয়াটার গুলো রয়েছে সেই ওয়াটারের প্রেসারকে বলে পোর প্রেসার, ঠিক আছে। তাহলে চারিদিক দিয়ে সিগমা 3 আসছে, বোঝা গেল। কোথায় গেল ডায়াগ্রামটা, এবার আসি। এটাকে দাঁড় করিয়ে দিয়েছি, চারিদিক দিয়ে জল আসছে, বোঝা গেছে এটুকু, ঠিক আছে। এবার দেখো যে কোনো, বা নিজেরাও আগে পড়েছো, রিটিন পরীক্ষা তো ক্লিয়ার করবে বলেই ইন্টারভিউ ক্লাসে এসেছো, তো তখন বহু কোশ্চেন রয়েছে গুপ্তার বইয়ে, যে টোটাল টেস্ট আমরা অ্যাকচুয়ালি 3টে স্টেজে করা। আমি থার্ড স্টেজটা উজ্জ্ব রাখছি, কারণ এখন আমি যদি থার্ড স্টেজটা বলি, এখন প্রত্যেকে বলবে স্যার প্রত্যেক বইয়ে দেখেছি 2টো স্টেজে, ফলে তোমাদের মতনভাবে বলার জন্য আমি 2টো স্টেজই বলছি, ঠিক আছে। আমরা 2টো স্টেজে এই ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা করে থাকি। একটা হচ্ছে কনসোলিডেটেড স্টেজ, আর একটা হচ্ছে ডেভিয়েটার স্টেজ, ঠিক আছে। কনসোলিডেটেড স্টেজ কি? কনসোলিডেটেড স্টেজ হচ্ছে সিগমা 3 যে অ্যাপ্লাই আচ্ছা এর আগে একটা জায়গায় উত্তর দাও। এই মোহর সার্কেলটা যে ড্র করছি, বা যে কোনো মোহর সার্কেল ড্র করতে আমাদের কটা স্ট্রেস প্রয়োজন হয়? দুটো। তাহলে দুটো, একটা কি বলো, দুটো কি কি? মেজর প্রিন্সিপাল স্ট্রেস আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। সিগমা 1 আর সিগমা 3 তে বলো না, মেজর মাইনরে কেন বলছো? একটা সিগমা 1 একটা সিগমা 3, ঠিক আছে।
সিগমা 3টা হচ্ছে ভ্যালুটা কম থাকে, এটা মাইনর, আর সিগমা 1 হচ্ছে মেজর, যার ভ্যালু বেশি থাকে। তাহলে দুরকম, আমরা তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য তো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের কি মোহর সার্কেল ড্র করা। তাহলে মোহর সার্কেল ড্র করতে গেলে সিগমা 1 আর সিগমা 3 দরকার, এটাও বোঝা গেল। সিগমা 1 আর সিগমা 3 দরকার। তাহলে আসি এখানে। তাহলে টোটাল টেস্টটা আমরা দুভাবে করি, একটাকে স্টেজ 1 বলি আর একটাকে স্টেজ 2 বলি, বা স্টেপ 1 স্টেপ 2 যাই বলো না কেন। দেখো এটাকে বলেছি কনসোলিডেটেড স্টেজ, আর 2 নম্বরটাকে বলেছি ডেভিয়েটার স্টেজ, ঠিক আছে। তাহলে কনসোলিডেটেড স্টেজ কেন, কনসোলিডেটেড স্টেজ এতক্ষণ বুঝলে, স্টেজ 1 স্টেজ 2 দুটো বুঝলে, আসবো কনসোলিডেটেড স্টেজ কেন সেই জায়গায়। তার আগে দেখাই চারিদিক দিয়ে তোমার জলের প্রেসার আসছে, তার মানে সিগমা 3 চারিদিক দিয়ে আসছে, চারিদিক দিয়ে যেই জলের প্রেসারটা আসছে সেটা হচ্ছে সিগমা 3, ঠিক আছে। এটা হচ্ছে স্টেজ 1, ঠিক আছে। এবার আমরা যে পুভিং রিংয়ে যে লোড দিচ্ছিলাম সেটা হচ্ছে স্টেজ 2। তাহলে এটা হচ্ছে তোমার পিকচার 1 কি শো করছে, পিকচার 1 শো করছে স্টেজ 1 বা স্টেপ 1 যাই বলো না কেন, এটা হচ্ছে স্টেজ বা স্টেপ 2। স্টেপ 2তে কি হবে, স্টেপ 2তে তোমার ডেভিয়েটার স্টেজটা অ্যাপ্লাই হবে। এখানে ডেভিয়েটার স্টেজ এভাবে লিখি না, এখানে লিখছি প্লাস সিগমা ডি লিখলাম, ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই হবে স্টেজ 2তে। কিভাবে, তোমার পুভিং রিংয়ের সাহায্যে, যেই নোট ডাউনটা আমি করেছি আর কি। এবার সিগমা 3 তুমি চারিদিক দিয়ে অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এবার বোঝার বিষয় যে স্যার আপনি যে এই সিগমা 3 অ্যাপ্লাই করলেন, এবার সিগমা 3 অ্যাপ্লাই করার মোটামুটি 7 দিন 10 দিন 12 দিন 14 দিন পর আপনি এই সিগমা ডিটা অ্যাপ্লাই করবেন। একই দিনে কিন্তু আমরা অ্যাপ্লাই করি না, ঠিক আছে। সিগমা 3টা দিয়ে তোমার সয়েল স্যাম্পেলটাকে ফেলে রাখি, মোটামুটি আমার কাছে যা সয়েল এসেছে ল্যাবে, আমরা 10 থেকে 15 দিনের ওটাকে ফেলে রাখি, তারপরে সিগমা ডি অ্যাপ্লাই করি। এবার প্রশ্ন আমাকে অনুষ্ঠিত করেছিল ওদের ব্যাচে, আমি আগে পড়িয়েছিলাম যে স্যার কিভাবে বুঝবো যে সিগমা ডিটা যে অ্যাপ্লাই করব এটা যে 15th নাম্বার অফ ডেতে আপনি সিগমা 3 অ্যাপ্লাই করলেন, তার 15তম ডেতে যে সিগমা ডি অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝবো কি করে? তাই তো, বুঝবে কি করে তুমি যে সিগমা 3 অ্যাপ্লাই করার 2 দিন পরে করব না, 7 দিন পরে করব না, 15 দিন পরে করব, সিগমা ডিটা অ্যাপ্লাই, এটা বুঝতে লাগবে। এবার আমি বিদ্যুৎ, তুমি তো কথা বলো, তোমাকে বলি তুমি সিগমা ডি কিসের সাহায্যে অ্যাপ্লাই করবে? সিগমা ডি অ্যাপ্লাই করবে কি করে সয়েল স্যাম্পলের মধ্যে? স্যার উপরে মানে প্রেসার দেবো। আরে বলো না যে স্যার পুভিং রিংটা দেখালেন, সিগমা 3 না সিগমা ডিটা, সিগমা ডিটা কিভাবে অ্যাপ্লাই করব? কনফাইনিং প্রেসার দিয়ে। স্যার প্রেসার না, কনফাইনিং না স্যার, প্রেসার দিতে হবে না সৌমিতা মুখার্জি, এই সিগমা ডিটা আমি অ্যাপ্লাই করব। দেখো আমি জানি কোন জায়গাটা তোমরা ভুল করবে। এই সিগমা ডিটা আমরা অ্যাপ্লাই করব, এখানে কি দেখালাম এই ভিডিওটাতে দেখালাম আমরা সিগমা ডি অ্যাপ্লাই করছি। এই যে ডায়াল গেজ 80 থেকে 90 এ যাবে, এটা দেখালাম না, ডায়াল গেজ 80 থেকে 90 এ যাবে, ঠিক আছে। আর উপরে দেখো লোডটাও দেখো চেঞ্জ হচ্ছে। এবার লোডটা দেখো, প্রথমে লোড কততে ছিল, দেখো লোড ছিল এই জুম করে দেখাই, এই 9 এর একটু পরে আর কি, ঠিক আছে। দেখো লোডও দেখো ধীরে ধীরে বাড়ছে, আমার হাত কাঁপছিল, অনেকক্ষণ হাতে ধরেছিলাম তো, লোডও ধীরে ধীরে বাড়ছে। তাহলে এইটা হচ্ছে সিগমা ডি। তাহলে সিগমা ডি কি জিনিস বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সিগমা ডি কি জিনিস? হ্যাঁ স্যার। সিগমা 3 কি জিনিস? সিগমা 3 জল যে চারিদিক দিয়ে প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে সিগমা 3। আজকে দেখো ক্লাসটা, আমি আজকেই চেষ্টা করব আপলোড করে দেওয়ার, ঠিক আছে। অন্তত 5 বার দেখবে ক্লাসটা, তারপরে আমাকে প্রশ্ন করবে, কারণ 5 বার দেখলে অন্তত 15টা কোশ্চেন মাথায় আসতে বাধ্য। তাহলে সিগমা ডি কিভাবে অ্যাপ্লাই করছি আর সিগমা 3 কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা ক্লিয়ার। এবার প্রশ্ন, সিগমা ডিটা কবে অ্যাপ্লাই করব স্যার? ঠিক আছে, সিগমা ডিটা কবে অ্যাপ্লাই করব? সেই জন্য
তুমি গুপ্তার বই খোলো, অনুশ্রী খোলো তো 102 নম্বর কোশ্চেনটা পড়ো গুপ্তার বইয়ের। আছে বই হাতে বা যে কেউ পড়ো, বইটা পড়ো 102 নম্বর কোশ্চেন। স্কিমটন ওয়াটার প্রেসার প্যারামিটার আছে ওটা যে Skimton's pore pressure coefficient B for saturated soil. দেখো তাহলে দেখো কি হলো, ও কি পড়লো আরেকবার বলো, মাঝে কেউ কথা বলবে না, আমাকে বোঝাতে দাও, আরেকবার বলো কোশ্চেনটা। Skimton's pore pressure coefficient B for saturated soil. দেখো কি টার্ম মুখে নিল, একটা টার্ম মুখে নিল স্যাচুরেটেড সয়েল, ঠিক আছে। তার মানে আমি এখানে তোমাদের কি দেখালাম, আমরা ব্যাক প্রেসারের সাহায্যে সয়েল স্যাম্পেলটাকে কি করে ফেলি, আমরা ব্যাক প্রেসারের সাহায্যে সয়েল স্যাম্পেলটাকে স্যাচুরেটেড করে ফেলি। তাহলে স্যাচুরেটেড কেন বোঝা গেছে। আরেকবার বড় কোশ্চেনটা, পোর প্রেসার, আরেকবার বড় কোশ্চেনটা। Skimton's pore pressure coefficient. ব্যাস, পোর প্রেসার কোএফিসিয়েন্ট। তাহলে এই পোর প্রেসার থেকে একটা কোএফিসিয়েন্ট আসে যাকে আমরা বি দিয়ে ডিফাইন করি, যাকে পোর প্রেসার কোএফিসিয়েন্ট বলে। এই পোর প্রেসার কোএফিসিয়েন্টের সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারি, বা বি এর সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারি যে কবে আমরা ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করব। এবার আসো দেখি, এটা আমারও প্রশ্ন ছিল, আমার ল্যাবমেট যে বন্ধু সে আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল, ও যে বুঝিয়ে দিয়েছিল সেই কাগজটাই তোমাদের সামনে তুলে ধরছি, আমি নিজে কিচ্ছু লিখিনি, কারণ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হয়, নাহলে বুঝবে না তো। তা ভাবতে পারো যে স্যার আপনি কোনো মানে কিভাবে লিখলেন। দেখো সেল প্রেসার কাকে বলে, সেল প্রেসার হচ্ছে সিগমা 3, ঠিক আছে। সিগমা 3 তুমি দিলে 100। এবার প্রশ্ন যে স্যার সিগমা 3 যে আপনি 100 লিখেছেন, আপনি কি করে সিগমা 3 মেজারমেন্ট করবেন। এই ডায়াল গেজটার সাহায্যে আমরা সিগমা 3 মেজারমেন্ট করি। দেখো এই ডায়াল গেজটার সাহায্যে, 3 নাম্বার ডায়াল গেজটার সাহায্যে আমরা সিগমা 3 মেজারমেন্ট করি। এই 3 নাম্বার ডায়াল গেজের সাহায্যে আমরা ব্যাক প্রেসার মেজারমেন্ট করি, ঠিক আছে, ব্যাক প্রেসার মেজারমেন্ট করি। তাহলে সিগমা 3 এর ভ্যালু তুমি কত দেখতে দেখালাম, ভ্যালুটা সেট করেছো, সিগমা 3 এর ভ্যালুও সেট করেছে 100 সেট করেছে, ঠিক আছে। সিগমা 3 এর ভ্যালু 100 সেট করেছে। আচ্ছা ব্যাক প্রেসার কাকে বলে, ব্যাক প্রেসার কাকে বলে, যেই লোডটা দিয়ে তুমি সয়েল স্যাম্পেলটাকে স্যাচুরেটেড করছিলে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাক প্রেসার। তুমি সিগমা 3 দিলে 100 এবং ব্যাক প্রেসার তুমি দিলে হচ্ছে, ব্যাক প্রেসারও ধরো কিছু একটা ভ্যালু আসলো 100ই ধরো, ব্যাক 100 কখনোই সমান আসে না, ব্যাক প্রেসার আসলো হচ্ছে 95, ঠিক আছে। তাহলে সিগমা 3 তুমি যখন দিলে 100, তুমি ব্যাক প্রেসার পেলে 95। তুমি 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে তুমি ব্যাক প্রেসারটা দেখলে কমে নেমে আসলো, ব্যাক প্রেসারটা 90 ব্যাক প্রেসার নেমে আসলো, ঠিক আছে। তুমি দেখলে ব্যাক প্রেসারটা নেমে আসছে, তুমি আবার সিগমা 3টাকে 100 করে দাও, সিগমা 3টাকে তুমি আবার সিগমা 3 বলি, তুমি আবার ব্যাক প্রেসারটা 90 নেমে আসছে, তো ব্যাক প্রেসার কমেছে, ব্যাক প্রেসারটাকে আবার 95 করে দাও, ঠিক আছে, 95 করে দাও, দেখবে ব্যাক প্রেসারটা ধীরে ধীরে আবার 95 থেকে 93 এলো, 93 থেকে ব্যাক প্রেসারটা ধীরে ধীরে 90 এলো, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে না, এটা জাস্ট এক্সপ্লেন করছি, এইখান দিয়ে কোশ্চেন আসবে না, এখানের কোন জায়গাটা কোশ্চেন আসবে, ওই বিটার ভ্যালুটা কোশ্চেন আসবে, বিটা বা বি সেটা আমি বলে দেব। তাহলে আমি এই সিগমা 3 কনস্ট্যান্ট রেখেছি, সিগমা 3 কনস্ট্যান্ট রেখে দেখছি ব্যাক প্রেসার ধীরে ধীরে এই 90 এসে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, 90 এর পর আর ব্যাক প্রেসার কমছে না, তখন এই কনস্ট্যান্ট ব্যাক প্রেসারটাকে আমরা ধরবো সেল প্রেসার। সেল প্রেসার কি, সেল প্রেসার বলছি, তোমার সয়েল স্যাম্পেলের মাঝে যেই ওয়াটার রয়েছে সেই ওয়াটারের প্রেসার ধরবো, পোর প্রেসার ধরবো, ঠিক আছে। এই ইউ হচ্ছে আমাদের পোর প্রেসার। পোর প্রেসার কাকে বলে, সয়েল স্যাম্পেলের মাঝে যেই ওয়াটার রয়েছে সেই ওয়াটারের প্রেসারকে বলে পোর প্রেসার। তাহলে সেল প্রেসার অ্যাপ্লাই করলাম, সেল প্রেসার অ্যাপ্লাই করার সাথে সাথে আমি ব্যাক প্রেসারটা মেজারমেন্ট করলাম, যেই কনস্ট্যান্ট ব্যাক প্রেসার পেয়ে গেলাম সেই কনস্ট্যান্ট ব্যাক প্রেসারটাই তোমার পোর প্রেসার হয়। দেখো এখানে লিখেছিলাম, যখন আমি নিজে বুঝেছিলাম
কনস্ট্যান্ট ব্যাক প্রেশার, কনস্ট্যান্ট ব্যাক প্রেশারটাই তোমার পোর প্রেশার, ঠিক আছে। এবার তুমি কি করবে, তা তুমি পেয়ে গেছো সেল প্রেশার পেয়ে গেছো, আর তুমি পেয়ে গেছো ইউ পেয়ে গেছো, মানে পোর প্রেশার পেয়ে গেছো। এবার তুমি সেল প্রেশারটাকে 150 করো, তুমি দেখো পোর প্রেশার কত। পোর প্রেশারও মেজারমেন্টের আরেকটা ডায়াল গেজ রয়েছে, সেই ডায়াল গেজের সাহায্যে তুমি পোর প্রেশার মেজারমেন্ট করে নিচ্ছ। এভাবে ধীরে ধীরে তুমি সেল প্রেশারটাকে বাড়াও, পোর প্রেশারটাকে মেজারমেন্ট করো, ঠিক আছে। করতে করতে তুমি একটা কাজ করলে, এখানটায় দেখাই, সেল প্রেশারটাকে ধরো 150 করেছো, পোর প্রেশারটা 130, সেল প্রেশারটাকে বাড়ালে 1 ঘন্টা পরে সেল প্রেশারটাকে বাড়ালে 200, ব্যাক প্রেশারটা হলো হচ্ছে 170। এবার আমাকে তুমি বলো যে চেঞ্জ ইন তোমার সেল প্রেশার বলছিস, দেখো আমি একটু ভুল হয়তো বলেছি, এই 150 আর 200 এটা হচ্ছে তোমার সেল প্রেশার, এটা হচ্ছে সেল প্রেশার, এটা সেল প্রেশার লিখে দিই, কারণ কি বলছি সেল প্রেশার বা সিগমা 3, এটা সিগমা 3 মানে জল যে চারিদিক দিয়ে ফোর্সটা দিচ্ছে সেটা তুমি 150 থেকে 200 করলে, আর সয়েলের মধ্যে ভয়েডে যে ওয়াটার রয়েছে সেই ওয়াটারের প্রেশার, আরে চারিদিকে জলের প্রেশার যদি 150 থেকে 200 হয়, তাহলে সয়েলের মাঝে যে জলের কণাগুলো রয়েছে তার প্রেশার বাড়বে না কমবে, কি মনে হয়, কি মনে হয়, বাড়বে না কমবে? বাড়বে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, এই জায়গাটা তোমাদের বুঝতে হবে কিন্তু। ওই বি হচ্ছে এখান থেকে আসে। প্রথমে এই কিভাবে আমি ব্যাক প্রেশার থেকে তোমার পোর প্রেশার নির্ধারণ করলাম, ক্লাসটা তো রেকর্ডেড ক্লাস, দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে, এটা তোমাদের কাজে লাগবে না। তোমাদের কাজে লাগবে এই সেল প্রেশার 150 থেকে 200 করলাম, সাথে সাথে তোমার পোর প্রেশার 130 থেকে 170 এলো। এবার আমাকে বলো, এবার বিটা জিনিসটা কি বলো তো, বিটার ডেফিনেশন কি, চেঞ্জ ইন পোর প্রেশার ডিভাইডেড বাই চেঞ্জ ইন কনফাইনিং স্ট্রেস। চেঞ্জ ইন পোর প্রেশার কত, 130 থেকে 170 হলো, কত হলো চেঞ্জ ইন পোর প্রেশার? 40। দেখো আমার এই বন্ধু সেখানে 40 দিয়েই লিখে রেখেছিল, তাহলে বিটার ভ্যালু এলো 40। আর সেল প্রেশার কত বললো বলতে পারছো না? 150 থেকে 200 হলো স্যার, তাহলে এটা পার্সেন্টেজে কত বাড়লো? পার্সেন্টেজে এটা বাড়লো, এটা 80% অথবা 0.8 পরিমাণ বাড়লো, ঠিক আছে। তুমি যখন ভিডিওটা দেখা যাচ্ছে না স্যার, ভিডিওটা কেন কার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, তোমার নেটের অসুবিধা, সবাই কি দেখতে পাচ্ছ না ভিডিও? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কোনো সুরজিৎ নন্দী, তোমার নেটে সমস্যা রয়েছে, তুমি রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ কিছু বললে? স্যার রিমুভ করে আরেকবার জয়েন হচ্ছে স্যার। হও দেখো, তাহলে বিটার ভ্যালু 0.8 পেলে বা 80%, এটা কি মেজারমেন্ট করলে? এটা তুমি কনসলিডেশন মেজারমেন্ট করলে, ঠিক আছে। এই পরিমাণটা যখন তোমার 85% থেকে বিটার ভ্যালু 85% থেকে 90% পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত তুমি ডেভিয়েটার স্ট্রেস বা এই ডেল ডি যেটাকে আমরা বলি, এই ডেল ডি অ্যাপ্লাই করতে পারবে না। যেই তোমার চলে এলো এই বিটার ভ্যালু তোমার 85 থেকে 90, তুমি তখন ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করতে পারবে। গুপ্তার বইয়ে 100 কোন নাম্বার কোশ্চেনটা পড়াচ্ছিলাম? 102 নম্বর কোশ্চেনটা পড়াচ্ছিলাম, এবার পড়ো কি বলেছে। Skempton's pore pressure coefficient B for saturated soil is ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জায়গা পড়া হয়ে গেল। এবার বি এর মান, অ্যানসারে আমি যাচ্ছি না গুপ্তার বই, এই বি এর মান যখন আমার 85 থেকে 90 এলো, তখন আমি স্থির করলাম যে স্যার আমি ডেভিয়েটার স্ট্রেস দেব। তাহলে এবার আসো, এটাই আমি এখানে লিখে রেখেছি, এখানে কোশ্চেন নম্বর 102 লিখে রেখেছি। স্যার ওই বিটার ভ্যালুটা, হ্যাঁ বিটার ভ্যালুটা 85 থেকে 90% আসে, মানে কি ফুললি স্যাচুরেটেড ধরে নেব আমরা তো সয়েল স্যাম্পলটাকে প্রথমেই ফুললি স্যাচুরেটেড করেছি। ফুললি স্যাচুরেটেড ব্যাক প্রেসার দিয়ে কি করলাম, সয়েল স্যাম্পলটাকে তো ফুললি স্যাচুরেটেডই করলাম। ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ওপরেই তো এই টেস্টগুলো করছি।
করলাম না এখানে তো ফুললি স্যাচুরেটেডই করলাম। এখানে কি করলে তুমি? এখানে বটম দাঁড়াও, এখানে দেখিয়েছি। এখানে কি করলে? এখানে এই ব্যাক প্রেশার দিয়ে কি করলে? সয়েলটাকে স্যাচুরেটেড করলে না? সয়েল স্যাম্পল স্যাচুরেশন ফুললি হবে, এটা পার্টলি না, ফুল স্যাচুরেটেড করতে হবে সয়েল স্যাম্পল। তাহলে তুমি বি কি জিনিস সেটা বোঝা গেল। দেখো একটা পরীক্ষার প্রিপারেশনে অনেক কিছু আছে, মানে ডিটেলে পড়তে গেলে অনেক জায়গা জানতে লাগে। তাহলে তুমি বুঝতে পারলে। এবার তাহলে স্টেপ 1 আর স্টেপ 2টা কি জিনিস বোঝা গেছে? তাহলে হ্যাঁ বলো বিদ্যুৎ। স্যার ওটা কনসলিডেশন বললেন, কি কনসলিডেশনে মানে পার্সেন্টেজ অফ কনসলিডেশন কেটে আসছে আরেকবার রিপিট করো কথাটা। কনসলিডেশনের যে ফর্মুলাটা আছে মানে আরেকবার রিপিট করো। কনসলিডেশনের ফর্মুলা যেটা আছে ইনিশিয়াল ফ্লো রেট প্রেসার, ওটা অ্যাকচুয়ালি স্কেম টনস দিয়েছে, বুঝছো তো? স্কেম টনসের শোনা যাচ্ছে কিছু? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনো, আমি বুঝে গেছি তোমার প্রশ্ন। ওটা স্কেম টনস দিয়েছে। স্কেম টনস ওই বি বের করার ফর্মুলাটা দিয়েছে। স্কেম টনস ওটাকে কনসলিডেশন নাম দিয়েছে, ঠিক আছে? ওটা ওনার অনুযায়ী ওভাবে কনসলিডেশন হচ্ছে সয়েল স্যাম্পল। অ্যাকচুয়ালি কনসলিডেশনের ডেফিনেশনের সঙ্গে ওটা ম্যাচ করবে না। ওটা তোমাকে আমি আগেও বলেছিলাম যে হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না। 80 যে ফার্স্ট পোর ওয়াটার প্রেসারটা পেয়েছিলাম 80 একদম ফার্স্ট রিডিং। হ্যাঁ 80 আসো আগে 80 দেখি। 80 পেলাম ফার্স্ট রিডিং। হ্যাঁ 80 এর সঙ্গে লাস্ট রিডিং এর তুলনা করলে তবে তো আমরা কনসলিডেশনটা পাবো। না এরকম না, এখানে এইভাবে তুলনা করলে চলবে না। এখানে তুমি বিটার ভ্যালু তোমার এই সিগমা 3 এর ভ্যালু 200 থেকে এই দেখো 80 যখন পেয়েছিলাম তখন সিগমা 3 এর ভ্যালু ছিল 150, বাড়ালাম 200। যখন এটা হচ্ছে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিংয়ে তোমার সিগমা 3 ভ্যালু ইনিশিয়ালে করেছি 200, ফাইনালে করিয়েছি 250। মানে সিগমা 3 ভ্যালু ধীরে ধীরে বাড়ছে। সিগমা 3 ভ্যালু যত বাড়ছে তত তুমি এই বিটার মান ক্যালকুলেশন করতে পারছো, ঠিক আছে? এটার সঙ্গে তুমি যে কনসলিডেশনের ডেফিনেশন সেটার সঙ্গে ম্যাচ করলে পারবে না। এটা স্কেমটন সায়েন্টিস্ট বলেছে এই স্টেপটা, ঠিক আছে? তাহলে বিটার ভ্যালু আমি 85 থেকে 90 পেলাম। তো তোমার আরও যদি কিছু প্রশ্ন থাকে তুমি আমাকে কল করবে ক্লাসের পর না, এই ভিডিওটা একবার দেখার পর কল করবে। আমি আশা করি আমি যেভাবে বলছি তোমার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার বলাতেই হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে? তাহলে তুমি বিটা পেয়ে গেলে তুমি এবার ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করবে। এবার ডেভিয়েটার স্ট্রেস কখন অ্যাপ্লাই করলে বোঝা গেছে। আমি কাকে ধরি? দাঁড়াও, ইন্টারভিউর ব্যাচেরই কাউকে ধরবো। সোহমকে বলবো। সোহম, তাহলে আমি দুটো ভাবে স্ট্রেস দিচ্ছি। একটা দিচ্ছি সিগমা 3, একটা দিচ্ছি সিগমা ডি, ঠিক আছে? সিগমা 3টা কিভাবে দিচ্ছি আর সিগমা ডিটা কিভাবে দিচ্ছি বলো? সিগমা 3টা হচ্ছে স্যার ওই কনফাইনিং প্রেসার যেটা বলো না, জলের সাহায্যে দিচ্ছিস। হ্যাঁ জলের সাহায্যে সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ সিগমা ডিটা কিভাবে দিচ্ছি? জলের প্রেসার দিয়ে দেয়া হচ্ছে। সিগমা ডিটা হচ্ছে প্রুভিং রিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার এটাও বুঝে গেছো যে কবে আমি, এটা আমাকে অনুশ্রী বলেছিল, আমার মাথায় ওই প্রশ্নটা তুলেছিল। ওদের ব্যাচে আমি অনেক আগে পড়িয়েছিলাম যে স্যার এই কখন আমি সিগমা ডি দেব। আমি পরের দিন আমি ল্যাবে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম ল্যাব ইন্সট্রাক্টরকে, এবং পরের টেস্টে আমি এটা অ্যাপ্লাইও করেছিলাম। তাহলে সিগমা ডি হলো। এবার প্রশ্ন হচ্ছে এই তুমি যখন সিগমা ডি অ্যাপ্লাই করবে তার আগে তুমি দুটো কাজ করতে পারো। কি দুটো কাজ? তুমি এই সয়েল স্যাম্পেলটার মাঝে কি রয়েছে? সয়েল স্যাম্পেলটার মাঝে ওয়াটার রয়েছে, তো এই ওয়াটারটাকে তুমি বাইরে বের করে ফেলতে পারো। বাইরে বের করে ফেলবে কিভাবে? বাইরে বের করে ফেলবে, দেখো সয়েল স্যাম্পেলটা এখানে দেখাই, মানে কনসলিডেশন করতে পারো তুমি। এটাই কোথায় গেল? ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট 3টে ভাগে করি। তো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট কিভাবে করি? একটা কনসলিডেটেড আনড্রেন টেস্ট, একটা আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট, একটা কনসলিডেটেড ড্রেন টেস্ট। তাহলে প্রথমটাই নিচ্ছি। প্রথমটা হচ্ছে আমরা যেটা করি, আমরা কনসলিডেটেড আনড্রেন টেস্ট করি, ঠিক আছে? কনসলিডেটেড মানে কি? মানে তুমি বলতে পারো স্যার আপনি বিটার ভ্যালু পেয়ে গেছেন। বললাম হ্যাঁ বিটার ভ্যালু পেয়ে গেছি।
এবার আপনি ইয়ে করবেন, সিগমা 3 হলো আপনার প্রথম স্টেজ, আপনি দ্বিতীয় স্টেজে আপনি ওই সিগমা ডি অ্যাপ্লাই করবেন, মানে ডেভিয়েটার স্টেজ অ্যাপ্লাই করবেন। তার মাঝে আমরা একটা কাজ করি, আমি বলেছিলাম না অ্যাকচুয়ালি 3টে পার্টে ভাগ করা যায় ট্রাইএক্সিয়াল টেস্টটাকে। তার মাঝে কি করি, সিগমা 3টা যে অ্যাপ্লাই হয়ে রয়েছে এই চারিদিকে, এই ডায়াগ্রামটা দেখাই, এই ডায়াগ্রামটা দেখাই, চারিদিকে কি সিগমা 3 অ্যাপ্লাই হয়ে রয়েছে, সিগমা ডি আমি অ্যাপ্লাই করব, ধরো কালকে সকালবেলা সিগমা 3 অ্যাপ্লাই করব। এর মাঝে আমি একটা করতে পারি, এই সয়েল স্যাম্পেলটার নাম দিলাম হচ্ছে ABCD। এই সয়েল স্যাম্পেলের পরে যেই ওয়াটার প্রেশার রয়েছে সেই ওয়াটার প্রেশারটাকে আমি বাইরে বের করে দিতে পারি, বাইরে বের করেও দিতে পারি, বাইরে বের নাও করে দিতে পারি, মানে এই ওয়াটারটাকে আমি ড্রেনও করে দিতে পারি, ওয়াটারটাকে আনড্রেনও করে দিতে পারি। তুমি যদি বলো স্যার বিটার ভ্যালু পেয়ে গেছি, এই সয়েল স্যাম্পেলের মাঝে যেই ওয়াটারটা রয়েছে সেটাকে ড্রেন করব, তারপরে আমি সিগমা ডি অ্যাপ্লাই করব, ঠিক আছে? হ্যাঁ করো, কোনো অসুবিধা নাই। তুমি যদি সেটা করো তাহলে সেই টেস্টটা কি হয়ে যাবে, সেই টেস্টের ফার্স্ট কন্ডিশনে হয়ে যাবে ড্রেন করা। মানে কি ড্রেন করা, মানে জলটাকে বাইরে বের করে দেওয়া। জলটাকে বাইরে বের করে দেওয়া মানে কি সয়েল স্যাম্পেলটাকে কনসোলিডেটেড হতে দেওয়া, ঠিক আছে? তাই তো সয়েলের ভয়েডে যেই জলগুলো রয়েছে সেই জলগুলোকে যদি তুমি বাইরে বের করে দাও তাহলে তোমার সয়েল স্যাম্পেলটা কনসোলিডেটেড হয়ে যাবে না? এটা এই ডায়াগ্রামের সাহায্যে আরেকবার দেখে নাও। এই ধরো তোমার সয়েল স্যাম্পেলটা রয়েছে, এই সয়েল স্যাম্পেলের মাঝে যেই ওয়াটারগুলো রয়েছে, ওয়াটারগুলোকে লাল লাল আমি ইয়ে দিয়ে দেখালাম, ডটেড দিয়ে দেখালাম। এই জলটাকে তুমি বাইরের দিকে বের করে দিলে, বাইরের দিকে বের করে দেওয়া মানে কি তুমি কনসোলিডেটেড হতে দিলে, ঠিক আছে? যেই তুমি কনসোলিডেটেড হতে দিলে সয়েল স্যাম্পেলটাকে, সয়েল স্যাম্পেলের এটা ছিল ইনিশিয়াল হাইট, একে আমি বলে দিচ্ছি হাইট ইনিশিয়াল, HI দিলাম। সয়েল স্যাম্পেলটার সঙ্গে সঙ্গে হাইট কমে যাবে, সয়েল স্যাম্পেলটার হাইট কমে গিয়ে এর হাইট হয়ে যাবে HF ফাইনাল হাইট। সয়েল স্যাম্পেলটার হাইট এই ডেল H পরিমাণ কমে যাবে, ঠিক আছে? তাহলে এই হলো, তুমি দুভাবে করতে পারো, এই জলটাকে বাইরে বের হতেও দিতে পারো, জলটাকে বাইরে বের নাও হতে দিতে পারো। যদি বাইরের দিকে বের হতে দাও তাহলে তাকে বলবো আমরা কনসোলিডেটেড। এই 1 নম্বর আর 2 নম্বরটা, 1 নম্বর আর 3 নম্বরটা আমি লিখেছি কনসোলিডেটেড, আর 2 নম্বরটা লিখেছি আনকনসোলিডেটেড। পুরো ব্যাপারটা আগে পড়বে, ঠিক আছে? আগে বুঝবে, একটু পরে। প্রথমে বুঝলে যে আমরা কনসোলিডেটেড হতে দিতে পারি, আবার কনসোলিডেটেড নাও হতে দিতে পারি, ঠিক আছে? এবার যদি কনসোলিডেটেড হতে দিই তার মানে কি এই সয়েল স্যাম্পেলের মাঝে যে জল রয়েছে সেই জলটা বাইরে বেরিয়ে যাওয়া। এবার এই জলটাকেও আমরা মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে? বললাম না যে পোর ওয়াটার প্রেশার ক্যান বি মেজার্ড। এ দেখো কিভাবে এটাকে আমরা মেজারমেন্ট করি, এরও আমি একটা ছবি তুলে নিয়ে এসেছি। এ দেখো, ধরো তুমি বিটার ভ্যালু পেয়ে গেছো, বিটার ভ্যালু পেয়ে তুমি স্যাটিসফাইড, বিটা তোমার রেঞ্জে চলে এসেছে। এবার জলটা তুমি বাইরের দিকে বের করতে দেবে। এবার তুমি জলটা বাইরে কিভাবে বেরোতে দেবে, 1 মিনিট ধরো, আমার ল্যাপটপটা একটু চার্জে, হ্যাঁ ঠিক আছে। এবার তুমি ইনিশিয়াল, এই দুটো ছবি আমি জুম করে দেখাই। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ, এ দেখো আর একটু জুম করলাম, জলের লেভেল মোটামুটি এই জায়গাতে আছে। ইমাজিনেশন করতে পারছো ছবিটা দেখে? না বুঝতে পারলে বলবে। জলের লেভেল এটুকুন জল রয়েছে, এটুকুন পোর্শনে জল রয়েছে, আর ওপরে জল নেই। অঙ্কুর দাস লেফট, অঙ্কুর কি বুঝতে পারলো না কিছু? লেফট হয়ে গেল, ঠিক আছে? তাহলে জলের লেয়ারটা এখানে রয়েছে, বোঝা গেছে না বোঝা যায়নি? ঠিক আছে, এবার কনসোলিডেটেড হতে দেব, তার মানে জলটা বেরোতে দিয়েছি। তাহলে দেখো জল ইনিশিয়াল কোথায় ছিল, এখানে 20-র কাছাকাছি ছিল, জলটা বেরিয়ে কোথায় পৌঁছে গেল, জলটা দেখো এতটা উপরে উঠে গেছে। দেখতে পাচ্ছ জলের লেয়ারটা এখানে, বুঝতে পারছো এখানে? হ্যাঁ স্যার দেখা, ঠিক আছে। তাহলে এটা হলো কনসোলিডেটেড। আমি যে টেস্টটা করেছি, আমরা অ্যাকচুয়ালি সিইউ টেস্টই করি, ঠিক আছে? ফার্স্ট স্টেজে জল বেরোতে দিই, দ্বিতীয় স্টেজে জল বেরোতে দিই না।
এবার তুমি বলো যে স্যার দ্বিতীয় স্টেজে কেন জল বেরোতে দেন না? আরে দ্বিতীয় স্টেজে জল বেরোতে দিলে 6 মাস সময় লেগে যাবে, 6 মাস কোন পার্টি ওয়েট করবে? তার আগে ও রিপোর্ট চাবে, ঠিক আছে? ফলে আমরা কনসলিডেটেড আনড্রেন লিখে তার রিপোর্ট বানিয়ে দিই। তাহলে ইনিশিয়াল জলের লেভেল আর এটা গেল তোমার ফাইনাল জলের লেভেল। তাহলে তুমি বুঝে গেছো যে কনসলিডেটেড হতে দিলাম। চলো এবার 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 তো আর কিছু নেই, হয়ে গেছে টেস্ট। এবার তুমি এই ডায়াল গেজ আর পুভিং রিং এটাও বুঝে গেছো, সব রিডিংগুলো বুঝে গেছো এখান দিয়ে। এবার তোমাকে একটা জায়গা দেখাই, এটা ওই, হ্যাঁ বলো স্যার। ওই জায়গাটা বুঝতে পারলাম না। বলো বলো। কনসলিডেটেড স্টেজে তো ওই স্যাচুরেটেড ওয়াটারটা বের হলো স্যার। কনসলিডেটেড স্টেজে দাঁড়াও, কনসলিডেটেড স্টেজে স্যাচুরেটেড ওয়াটারটা বেরোলো, ঠিক আছে। আচ্ছা, ড্রেন টেস্টে কোন ওয়াটারটা বেরোচ্ছে স্যার? কোন ড্রেন টেস্টে? মানে পরে যখন ডেভিয়েটর ইয়েটা করা হচ্ছে তখন যে জলটা বেরোচ্ছে ওটা তখন আমরা জল বেরোতে দেব না তো। মানে ওইখানে যখন ড্রেন করা হয় স্যার তখন কোন জলটা বেরোয় স্যার? তখন কোন জলটা বেরোয় দেখো। দাঁড়াও দাঁড়াও, বলতে দাও বলতে দাও, ভালো প্রশ্ন। আরে আসবে তো, এই প্রশ্নগুলো তো মাথায় আসতেই হবে। দেখো প্রথমে আমরা সিগমা 3, ধরো প্রথমে আমি সিগমা 3 অ্যাপ্লাই করেছি 50 kPa, 50 kPa, ঠিক আছে। 50 kPa করে তোমার জলটাকে কনসলিডেট করে দিয়েছি। তারপরে সেটে করব কি, সিগমা 3টা 100 অ্যাপ্লাই করব, সিগমা 3 বাড়াবো, 100 kPa করব। তারপরে স্টেজে সিগমা 3টাকে 200 দেব। তাহলে সিগমা 3 ভ্যালু যত বাড়াবো, সয়েলের পরে যে জল রয়েছে সেই জলটা আরও বেশি, সয়েলটা কনসলিডেট হবে কি হবে না? সিগমা 3 ভ্যালু যত ধীরে ধীরে বাড়াবো, তাই সেইটাই ড্রেন যদি হয় তাহলে সেখানে বেরোবে। আচ্ছা, মানে ওটা সেকেন্ড স্টেজেরই পোর ওয়াটার। সেকেন্ড স্টেজ, আরে এই যে জল যে বেরিয়ে গেল, সম্পূর্ণ জল বেরোয় না। পোরের মধ্যে তুমি কি ভাবো যা জল আছে সব বেরিয়ে যাবে নাকি? ড্রেন করে দিলাম বলে সব বেরোবে না, তার একটা পার্সেন্টেজ বেরোয়, ঠিক আছে। সিগমা 3 ভ্যালু বাড়ালে আরও তার জল বেরোয়, ঠিক আছে। ঠিক, এবার এটা তো হলো। তার এবার তুমি কি করবে? তুমি এখন পর্যন্ত কি করেছো? তুমি ডায়াল গেজের রিডিং নিয়েছো। এটা আমি একটা ওই বিটেকের স্টুডেন্টদের রিপোর্ট আমি একটা নিয়ে এসেছিলাম আর কি, ঠিক আছে। তুমি ডায়াল গেজের রিপোর্ট নিয়েছো, এই ডায়াল গেজের রিপোর্ট থেকে তুমি ডিফরমেশন বের করেছো, ঠিক আছে। ডিফরমেশন বের করেছো। এবার এই ডিফরমেশন থেকে তোমাকে স্ট্রেইন বের করতে হয়। এই জায়গাগুলো না তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, ঠিক আছে। একবার জাস্ট দেখাচ্ছি, এই ডায়াল গেজের রিডিং, ডায়াল গেজ থেকে ডিফরমেশন। ডিফরমেশন কীভাবে পাবে? 100 ডেভিয়েশন সমান সমান 1 মিলিমিটার, তাহলে 1 ডেভিয়েশন সমান 0.1 মিলিমিটার, ঠিক আছে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট নয় তোমাদের পক্ষে। এই স্ট্রেইনের ভ্যালু কি, এগুলো যারা প্র্যাকটিক্যালি ল্যাবে করবে তাদের এই নলেজ থাকা দরকার। তাই তোমরা এখান থেকে কি পেলে? তোমরা এই ডায়াল গেজের সাহায্যে আলটিমেটলি তোমরা এই স্ট্রেইন পেলে, ঠিক আছে। স্ট্রেইনটাকে ওয়াই অ্যাক্সিসে ড্র করো। আর পুভিং রিংয়ের সাহায্যে তোমরা লোড পেলে। এই পুভিং রিংয়ের রিডিংটাকে, এই পুভিং রিংয়ের যেই রিডিং, পুভিং রিংয়ের যেই রিডিং, সেই পুভিং রিংয়ের রিডিংটাকে লোডে তোমাকে কনভার্ট করতে হবে। কিভাবে লোডে কনভার্ট করবে? দেখো ওখানে লেখা রয়েছে পুভিং রিংয়ে যে 3.5 ডিভিশন সমান সমান 1 কিলোগ্রাম। দেখো এটা এখানে লেখা ছিল ইনস্ট্রুমেন্টের মধ্যে। যদি ইনস্ট্রুমেন্টটা প্রথম ছবিটা যদি দেখো, এই 3.5 ডিভিশন সমান সমান 1 কিলোগ্রাম লেখা আছে একদম ওপরে এখানে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এইভাবে তুমি পুভিং রিংয়ের যে রিডিং, সেই রিডিংটাকে কিলোগ্রামে নিতে পারবে। এইভাবে কিলোগ্রামে নিয়ে তুমি আলটিমেটলি কি করবে? দেখো সিগমা 3 ভ্যালু, আমাকে একজন বলল সিগমা 3 অনেকগুলো ভ্যালু হয়। এখানে প্রথম যে টেস্টটা করেছি সেই টেস্টে সিগমা 3 ভ্যালু দেখো 3 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আবার এটা অ্যাকচুয়ালি কি বলতো, 3টে সয়েল স্যাম্পেলে এই টেস্টটা করা হয়। এটা গেল প্রথম সয়েল স্যাম্পেলের টেস্ট। দ্বিতীয় সয়েল স্যাম্পেলে সিগমা 3 দিয়েছি 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটাতে কত? এটাতে 3 কেজি। তার মানে এটা 1 নম্বর শিট হবে, এটা হবে 1 নম্বর শিট, এটা হবে 2 নম্বর শিট। 3টে শিটে 3 নম্বর শিটটা আমি পাইনি, আমি 2টো শিটের রিডিংয়ে আমি পেয়েছি। আমাকে একজনকে পাঠাতে বলেছিলাম, ওই দুটোই পাঠিয়েছে। এবার আমি কি করব? আমি এক্স আর ওয়াই অ্যাক্সিসে, আমি এক্স অ্যাক্সিসে আঁকবো স্ট্রেইন, এক্স অ্যাক্সিসে আঁকবো স্ট্রেইন, আর ওয়াই অ্যাক্সিসে আঁকবো ডেভিয়েটার স্ট্রেস। তাহলে প্রথম এখান থেকে দেখো স্ট্রেইন আর ডেভিয়েটার স্ট্রেস, এই
স্ট্রেইনও পেয়ে গেলাম। স্ট্রেইন কি করে পেলাম? ডায়াল গেজ রিডিং থেকে ডিফরমেশন পেলাম, ডিফরমেশন থেকে স্ট্রেইন পেলাম। আর এই পুভিং রিংয়ের রেকর্ড থেকে আমি লোড পেলাম, এই লোড থেকে আমি এই ডেভিয়েটার স্ট্রেস পেলাম। ঠিক আছে, তাহলে ডেভিয়েটার স্ট্রেস পেলাম, এ দুটো আঁকলাম। এই ধরো প্রথম ডায়াগ্রামটা আঁকলাম, এই প্রথম সেটের ভ্যালু, এই আমার দ্বিতীয় সেটের ভ্যালু, এই আমার তৃতীয় সেটের ভ্যালু, তিনটে ভ্যালু আমি পেয়ে গেলাম। এই তিনটে ভ্যালু যেটা টপ পয়েন্ট, ধরো থার্ডটার যেটা টপ পয়েন্ট, সেটা থেকে ভার্টিক্যাল লাইন ড্র করে আমি সিগমা ডির ভ্যালু পেয়ে গেলাম। এই থার্ড এক্সপেরিমেন্টটা যখন করেছি তখন সিগমা 3-র কি ভ্যালু সেটা আমি তো অলরেডি জানি, সিগমা 3 জানি, আর সিগমা ডি আমি গ্রাফ থেকে পেলাম। তাহলে আমি কি করলাম, ধরো প্রথমটার দিয়ে বলছি, প্রথমটাতে ধরো আমি সিগমা 3 মেশিনে সেট করেছিলাম 50 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, গ্রাফে পেলাম 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমার সিগমা 1 পেয়ে গেলাম 70 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সেম প্রসেস, এটা স্যাম্পেল 1-এ এটা করলাম, স্যাম্পেল 1। এবার চলে আসলাম স্যাম্পেল 2, স্যাম্পেল 2তে এই টেস্ট করলাম, সিগমা 3 দিলাম 60, সিগমা ডি দিলাম 25 দিলাম বলতে এটা গ্রাফের সাহায্যে পেলাম, সিগমা 1-এর ভ্যালু পেয়ে গেলাম, ব্যাস আর তো কিছু না। এবার এই সিগমা 1 আর সিগমা 3-র ভ্যালুর সাহায্যে মোহর সার্কেল ড্র করব। এই দেখো সিগমা 3, এই সিগমা 3-1, দেখো এখানে তাই লেখা আছে সিগমা 3-1, প্রথম সয়েল স্যাম্পেলের সিগমা 3, ঠিক আছে। আর এর কত, এই যে সিগমা 3, এটা সিগমা 1, এটা সিগমা 3 প্রথম সয়েল স্যাম্পেলের, এটা সিগমা 1 প্রথম সয়েল স্যাম্পেলের। এই আমি একটা মোহর সার্কেল ড্র করে ফেললাম, ঠিক আছে। সেমভাবে সিগমা 3 সেকেন্ড সয়েল স্যাম্পেলের, আর এটার রেসপেক্টে কত, এই যে সিগমা 1 সেকেন্ড সয়েল স্যাম্পেলের, এটা পেয়ে গেলাম। এর সাহায্যে আমি একটা মোহর সার্কেল ড্র করলাম, ঠিক আছে। সেম এই থার্ডটা সাহায্যে একটা মোহর সার্কেল ড্র করলাম। এদের পিকগুলো আমি যোগ করলাম, এদের টপ পয়েন্টগুলো যোগ করলাম, 1 2 3 নাম দিলাম টপ পয়েন্টগুলোর। এগুলোকে যোগ করে আমি সি আর ফাই এর ভ্যালু পেয়ে গেলাম। ব্যাস, আমি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করার উদ্দেশ্য আমার সি আর ফাই এর ভ্যালু বের করা, আমি সি আর ফাই এর ভ্যালু বের করে ফেলেছি। আমার যেই মূল পয়েন্টগুলো এখান দিয়ে জানা দরকার, সিগমা 1 কি, সিগমা 3 কি, সিগমা ডি কি, সব আমি জেনে গেছি। আমার এখানে ক্যালকুলেশন আমার কিচ্ছু দরকার নেই ইন্টারভিউর জন্য বা তোমার যে কোনো রিটিন এক্সামের জন্য। এই বিটা কি জিনিস, বিটা জানা দরকার, বিটা অলরেডি ডিটেলসে আলোচনা হয়ে গেছে। আর তোমাদের কি, এই টেস্টটা 3 ভাবে করি। ফার্স্ট বার আমি জল বেরোতে দিলাম, আমি যেই টেস্টটা করেছিলাম আমি সিইউ টেস্ট করেছিলাম, ফার্স্টে জল বেরোতে দিয়েছি বলে কনসলিডেটেড। দ্বিতীয় বার যখন আমি সিগমা ডি অ্যাপ্লাই করলাম তারপরে আমি জল বেরোতে দিইনি, এই জন্য কনসলিডেটেড আনড্রেইন টেস্ট, ঠিক আছে। দ্বিতীয়বার জল বেরোতে দিইনি বলে আনড্রেইন কথাটা লিখেছি। তাহলে প্রথমবার জল বেরোতে দিচ্ছি মানে কনসলিডেটেড, দ্বিতীয় স্টেজে মানে ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাইয়ের পর জল বেরোতে দিচ্ছি না বলে আনড্রেইন টেস্ট। এটা তুমি 3 ভাবে করতে পারো, আনকনসলিডেটেড আনড্রেইন টেস্ট আর কনসলিডেটেড ড্রেইন টেস্ট, ঠিক আছে। জেনারেলি ভারতবর্ষে কনসলিডেটেড আনড্রেইন টেস্টটাই সবচাইতে বেশি অ্যাপ্লাই হয়। এবার তোমার একটা জায়গা মনে প্রশ্ন হওয়া উচিত ছিল, আমি ইচ্ছা করে বলিনি, দেখলাম কেউ প্রশ্ন করলো না, যে স্যার আপনি যে দ্বিতীয় স্টেজে জল বেরোতে দিলেন না, তাহলে দ্বিতীয় স্টেজে এই জলের তো একটা প্রেশার রয়েছে, সেই প্রেশারটাকে কি করে মেজারমেন্ট করবেন? জল তো বেরোতে দেননি, সেই প্রেশারটাকেও আমরা মেজারমেন্ট করতে পারি। দেখো সেই প্রেশারটাকে, তার মানে যখন ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করছি, অ্যাকচুয়ালি মনে প্রশ্ন নাও আসতে পারে কারণ ল্যাবে তো এগুলো করানো হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা ইঞ্জিনিয়ারিংয়ে খুব খারাপ পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এই জায়গাগুলো ফালতু ক্লাসে পড়িয়ে কোনো লাভ নেই, 2-4 ল্যাবে টেস্ট করিয়ে দিলে ছেলেরা এমনি বই পড়ে বুঝে যাবে। দেখো দ্বিতীয় স্টেজে আমি জল বেরোতে দিচ্ছি না। হ্যাঁ জাসিমউদ্দিন বলো। ওই পারদের একটা লিম্ব আছে, ওই লিম্ব আমি আগে দেখিয়েছিলাম তোমার, তুমি আগে ক্লাস করেছো, তুমি তো রেগুলার ব্যাচের স্টুডেন্ট, তুমি আগে ক্লাস করেছো। দেখো
ডেভিয়েটার স্ট্রেস এখানে আমি অলরেডি নোট ডাউনও করেছি যে ডেভিয়েটার স্ট্রেস যখন তোমার এই ডিফরমেশন যখন 50 হলো, ডিফরমেশন যখন 100 হলো, ডিফরমেশনের যখন ভ্যালু 50, 100, 150 সেই সময় পুভিং রিংয়ের রিডিং তো নিলাম। পুভিং রিংয়ের রিডিংয়ের সাথে সাথে কী লিখছি, এ দেখো লেফট লিম্ব আর রাইট লিম্ব, লেফট লিম্বের একটা রিডিং নিচ্ছি, রাইট লিম্বের একটা রিডিং নিচ্ছি। এটা কি জিনিস দেখো, তার মানে যখন আমরা ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করছি তখন তো জল বেরোতে দিইনি, তাহলে জলের তো একটা প্রেশার রয়েছে, সেই জলের প্রেশারটাকেও আমাকে মেজারমেন্ট করতে হয়। দেখাই দাঁড়াও, একটা ছবিতে লিখে রেখেছি। এই দেখো যখন আমি সেকেন্ড স্টেজে জল বেরোতে দেব না, জল যখন বেরোতে দিচ্ছি না, তাহলে জলটা তো রয়েছে সয়েল স্যাম্পেলের সাথে, লোড ধীরে ধীরে যত বাড়াচ্ছি জলের প্রেশারও তত বাড়ছে। সেই জলের প্রেশার এটাকে বলে রাইট লিম্ব, এটাকে বলে লেফট লিম্ব। ছবিটাকে জুম আউট করে দেখাচ্ছি তাহলে অ্যাকচুয়াল লোকেশনটা বুঝতে পারবে। এর মধ্যে দেখো পারদ রয়েছে, এই পারদের মধ্যে জলের প্রেশারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর একটু জুম করে দেখাই, এবার বোঝা গেছে এর মধ্যে যে পারদ রয়েছে? স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি যে ওই বইয়ে সয়েলের বইয়ে পড়েছি যে ওই পোর ওয়াটার প্রেসারটা নাকি বিশপ অ্যাপারেটাস দিয়ে মেজার করা হয়। বিশপ অ্যাপারেটাসটা কি জিনিস? আমি জানি না গো, আমাদের যেই সেটআপ ছিল আমরা এই সেটআপের সাহায্যে করি, দেখিনি কোনোদিন বিশপ অ্যাপারেটাস, ঠিক আছে? এক একটা জায়গাতে তো এক একটা সেটআপ হয়, আমরা এই সেটআপের সাহায্যে টোটাল ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা করি, ঠিক আছে? ওকে, তন্ময় বলো। স্যার ডেভিয়েটার যখন আমরা ওই এটা দিচ্ছি লাস্টে, যখন আমরা প্রেসারটা দিচ্ছি তখন এই যে পোর ওয়াটার প্রেসার যেটা জলটা যে বেরোতে দিচ্ছি না তার জন্য যে প্রেসারটা থাকছে এটা কি পরে স্যার মাইনাস করা হয়? 100% পরে মাইনাস করা হয়। এটাও আমি এখনই বলতাম। তোমার নাম্বার কত আছে তন্ময় পিএসসি তে? স্যার 156। আমি ইচ্ছা করে জিজ্ঞাসা করলাম, ভালো নাম্বার না থাকলে এটা মাথায় আসতো না। শোনো, শেয়ার স্ট্রেংথ অফ সয়েলে আমরা যে সয়েলের প্রেসারটা নিই ওটা কি স্ট্রেস নিই? এফেক্টিভ স্ট্রেস না টোটাল স্ট্রেস? স্যার ওটা হচ্ছে এফেক্টিভ স্যার। এফেক্টিভ স্ট্রেস। তাহলে সয়েলের প্রেসার থেকে জলের প্রেসারটা মেজারমেন্ট করে তোমাকে এফেক্টিভটা নিতে হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এই দেখো সেটআপটা, এটা হচ্ছে আমার মূল সেটআপটা। মূল সেটআপের এখানে এই জায়গাতে সেই রাইট লিম্ব আর লেফট লিম্ব সেট করা থাকে। ব্যাস, এই তোমার ওভারঅল সম্পূর্ণ জায়গা আলোচনা হয়ে গেল, ঠিক আছে? 1 ঘন্টার ওপর আমি পড়িয়েছি। আমি আরেকটা টেস্ট পড়াবো এখন, আরেকটা টেস্ট পড়াবো, বিটুমিনাসের একটা টেস্ট পড়াবো, ঠিক আছে? 1 ঘন্টার ওপর পড়ালাম এটা। তোমাদের দায়িত্ব হচ্ছে টেস্টটা একদম রেডি করা, ঠিক আছে? ঠিক আছে, আমি এই রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।